ভারতের যে এতদিনে স্বাধীনতার ইতিহাস আমরা পড়ে এসেছি, স্বাধীনতা সংগ্রাম 1947, এটা শুধুমাত্র 2/3 ইতিহাস। বাকি 40% ইন্ডিয়া কিন্তু রাজাদের অধীনে স্বায়ত্ত শাসন ছিল, মানে স্বাধীন রাজ্য ছিল। জিন্না কিন্তু পুরোপুরি যেই পাকিস্তানটা চেয়েছিলেন সেটা তিনি পাননি। উনি চেয়েছিলেন পুরো বাংলা, উনি চেয়েছিলেন পুরো পাঞ্জাব। তো উনি বলছেন এটা তো একটা আধখাওয়া পাকিস্তান আমি পেয়েছি, ইন্ডিয়া অনেক বড় হয়ে গেছে পাকিস্তান, এবার ইন্ডিয়াকে দুর্বল করতে হবে আমার পলিটিক্যালি। এর মধ্যে কিন্তু ধর্ম কিছু নেই। নেহেরু নিজে কাশ্মীরি, যে আমি কাশ্মীরি, আমার কাশ্মীরটাই যদি ভারতে না থাকে তাহলে আমি কিসের প্রধানমন্ত্রী? একটা মুসলিম মেজরিটি স্টেট যদি ইন্ডিয়ায় চলে আসে তাহলে পরে যেটা কংগ্রেস এতদিন বিরোধিতা করে এসছে, দ্বিজাতি তত্ত্ব বা 2 নেশন থিওরি, ইন্ডিয়ার সেকুলারিজমটা অনেক বেশি সেটা প্রমাণিত হয়। এবং এটাও মাথায় রাখি যে এই ইতিহাসটাই বোধহয় একমাত্র না, এগুলোর বোধহয় আরেকটা সাইডও আছে, যেটা সবসময় মাথা রাখা দরকার, যে ইতিহাস লিখছে সে একটা বায়াস থেকে লিখছেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। এই পার্টিকুলার সেগমেন্টে আমরা কি করি, আপনারা কয়েকটা এপিসোড যদি দেখে থাকেন অলরেডি আপনারা জানেন যে আমরা একটা বইকে নিয়ে সেই বইটা নিয়ে কথা বলি এবং চাই সেই বইটার মধ্যে থেকে আমরা কি পেলাম। আমি এবং প্রেমাশিস আছে আমার সঙ্গে, প্রত্যেকটা এপিসোডেই আমি আর প্রেমাশিস একটা বইকে নিয়ে সেই বইটা নিয়ে কথা বলার চেষ্টা করি, সেই বইটাকে সেলিব্রেট করার চেষ্টা করি। এটা কিন্তু কোনোরকমভাবে আমরা এটা মানে কোনো অথরিটেটিভ জায়গা থেকে বলছি না, জাস্ট একটা বইয়ের প্রতি ভালো লাগা থেকে, সেই বইটা নিয়ে আলোচনা করার ইচ্ছা থেকে, আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা থেকে এই এপিসোডটা করি। তো এই বইটার নাম আপনারা দেখতে পাচ্ছেন, বইটার নাম ডিথ্রোনড। মানে থ্রোন মানে হলো সিংহাসন বা রাজগদি যেটাকে বলা হয়, সেটা পলিটিক্সের জায়গা থেকে নয়, একেবারে ডিরেক্ট রাজার জায়গা থেকে। এই বইটা বেসিক্যালি রাজাদের গল্প, এবং যদি দেখতে পান তাহলে এখানে দেখতে পাবেন, আপনারা যদি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রাজার ছবি আছে, অনেকজন রাজাকে দেখতে পাই। এবার রাজা বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হলো, আমরা যেসব রাজার নাম শুনেছি এখন অবধি বা যেসব রাজার ইতিহাস সম্পর্কে আমরা জানি, সেগুলো বেশিরভাগই হলো আগে জানি যে মুঘল রাজারা ছিল, তার আগে জানি আমাদের এখানে অশোক, কনিষ্ক, আরো অনেক রাজাই কে, মানে আমাদের বল্লাল সেন, তারপর সেন বংশ, পাল বংশ, এদিকে নবাবদের কথা জানি। তো সুতরাং রাজরা এই বিষয়টা সম্পর্কে আমরা বেসিকটা জানি। কিন্তু এই ভারতবর্ষে এমন একটা রাজা বা রাজরা যাদেরকে বলা হয়, রাজরাদের একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা সম্পর্কে আমাদের খুব একটা বিরাট কিছু বলা হয়নি, আমরা জানি না। তো এই বইটা পড়ার পর আমাকে প্রেমাশিস বলে যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত বলে আমার মনে হয়। আমারও মনে হলো যে এই বিষয়টা নিয়ে বা এই ইতিহাসটা নিয়ে খুব বেশি কথা হয় না, তো আমরা ডিরেক্টলি বইটার সাবজেক্টে ঢুকছি। যদি প্রেমাশিস খুব ছোট্ট করে বলতে হয় বইটা কি নিয়ে, তাহলে কি বলা যাবে? এখানে লেখা আছে ডিথ্রোনড, প্যাটেল মেনন অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি ইন্ডিয়া। হ্যাঁ, মানে আমরা যারা 1980 পরে জন্মগ্রহণ করেছি, আমাদের কাছে কিন্তু রাজরা বিষয়টা রূপকথার মতো। মানে আমরা জানি একটা হয়তো রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি, আমার যেখানে জন্ম কোচবিহারে, সেখানেও একটা আমার বাড়ির খুব কাছেই রাজপ্রাসাদ আছে, রাজমহল আছে। ঘুরতে গেলে পরে রাজস্থানে ঘুরতে গেলে পরে দেখা যায় যে ওখানে একটা রাজ পরিবার আছে। রাইট, জয়পুরে আমি গিয়ে দেখলাম যে জয়পুর প্যালেসে অলরেডি রাজার পরিবার এখনো আছে, কিন্তু আমরা ঠিক রিলেট করতে পারি না। আমাদের এখনকার রিয়েলিটির সাথে রাজাদের রিয়েলিটিটা কতটা পুরনো এটা কিন্তু আমরা জানি না। এবার সে বিষয়ে আমাদেরকে পড়ানো হয়নি। কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমি প্রথমবার, অনেকে হয়তো জানেন আগে থেকে, আমার পক্ষে এটা প্রথমবার হলো যে যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, ভারতের যে এতদিনে স্বাধীনতার ইতিহাস আমরা পড়ে এসেছি, স্বাধীনতা সংগ্রাম 1947, এটা শুধুমাত্র 2/3 ইতিহাস, মানে 60% ইন্ডিয়ার ইতিহাস। বাকি 40% ইন্ডিয়া কিন্তু রাজাদের অধীনে স্বায়ত্ত শাসন ছিল, মানে স্বাধীন রাজ্য ছিল সেগুলো সবাই। এবং ব্রিটিশরা যখন ভারতকে স্বাধীন করার সিদ্ধান্ত নেয় তখন এই অপশনটা ছিল যেই, এবং সে সময় 562খানা রাজত্ব ছিল। এই 562খানা রাজ্যত্ব বা রাজ্য স্বাধীন দেশ হিসেবে হতে পারে, এরকম একটা অপশন তাদের দেওয়া হয়েছে। জাস্ট এখানে একটা জিনিস বলে দিই, এই স্ক্রিনে আপনাদের একটা ম্যাপ দেখাচ্ছি। এই ম্যাপটা কুড হ্যাভ বিন ইন্ডিয়ার ম্যাপ, একটা অদ্ভুত ম্যাপ, যেই ম্যাপে ওই যতগুলো 562টা রাজ্যের কথাও বললো, এই 562টা রাজ্য আসলে স্বাধীন দেশ হিসাবে থাকতে পারতো ইন্ডিয়ার মধ্যে। তো সেটা একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারতো, আর এই ঘটনাটাতে ঘটতে পারতো এটাই কিন্তু আমরা জানি না।
হ্যাঁ, এবং এই এতগুলো রাজত্বকে হঠাৎ করে ইন্ডিয়ার মধ্যে ইন্টিগ্রেট করে ফেলে। তো এখন যেমন ভারতের ম্যাপটা আমরা দেখি, সুন্দর দেখতে একটা সম্পূর্ণ ম্যাপ, চারকোনা মতো প্রায় চতুর্ভুজের মতো। এই ম্যাপটা কিন্তু এর ছেঁড়া কাঁথার মতো দেখতে হতো যদি, যেটা তুই বললি সেটা যদি হতো। তা না হয় যে এত সুন্দর হয়েছে, তার পেছনে এই যে লিখেছেন যে প্যাটেল, মেনন, মাউন্টব্যাটেন, নেহেরু, এদের এবং তার পরবর্তীকালে ইন্দিরা গান্ধী, এরা মিলেই দেশটাকে এমনি বানিয়েছে। খুবই ফ্যাসিনেটিং একটা ইতিহাস। এরা যে এই 50 বছর আগে রাজা ছিলেন, স্বাধীন রাজা ছিলেন, আমাদের রিয়েলিটির সাথে সেটার কোনো মিল নেই, এটা আমরা জানবো না। কারেক্ট। সুতরাং যারা এতক্ষণ অব্দি শুনছেন তারা অবশ্যই একটা ফ্যাসিনেটিং ইতিহাসের জন্য এই পুরোটা সঙ্গে থাকবেন আমাদের, কারণ আমার তো প্রচণ্ড ফ্যাসিনেটিং লেগেছে পুরো বিষয়টা, আমার মনে হয় তোরও তাই, সেই কারণেই আমরা এই বইটা নিয়ে কথা বলছি। তো আমরা একটু প্রথমে যাই, আমরা একটু শুরুর কনটেক্সট দিই। সেটা হলো আমি যখন এই কোচবিহারের রাজা বললো, ও জয়পুরের রাজা, বিকানেরের রাজা, উদয়পুরের রাজমহল, এই যে আমি জয়পুরে গিয়ে ওই কি কেল্লাটা নাহারগড়ের পাশে আমের ফোর্টে গিয়ে আমি ওইখানের রাজাদের গল্প শুনছি, যে এখানে রানী থাকতেন, এখানে রানী এত ওজন হয়ে যেত, রানীকে নিয়ে যাওয়ার জন্য একটা ওই কি বলবো চাকাওয়ালা একটা গাড়ি ছিল, মানে সে করে নিয়ে যেত, এত ওজন হয়ে যেত গয়না এবং শাড়ির। কি ফ্যাসিনেটিং একটা গল্প না, বৈভব। এবং সেখানে হাতি যেত কোথা দিয়ে, হাতির জন্য কত বড় মানে উঁচু করে রাখা হয়েছে, ওই মানে দরজাগুলো অত উঁচু কেন, তার কারণে এখান দিয়ে হাতি পাস করতো। তো এই সমস্ত ব্যাপার তো শুনতে পাচ্ছি, রাজার ইতিহাসও শুনতে পাচ্ছি, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে ফ্যাসিনেটিং হচ্ছে আমাদের যখন আমরা শুনি, আমাদের মনে এটা কতদিন আগে হতো। কারেক্ট, এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম, যে আমার যখন আমি শুনেছি তখন আমার মনে হচ্ছে যে এটা বোধহয় ওই সেই পুরনো পৃথিবীর, মানে যে পৃথিবীর ইতিহাস আমরা অনেকদিন আগে শুনছি, মুঘল রাজা, তারপরে মানে মারাঠা রাজা, মারাঠা রাজত্ব, এই সমস্ত সময়। কিন্তু আসলে ঘটনাটা কিন্তু অত পুরনো নয়। 47 অবধি এই একই যে মানে ছবিটা তুই দেখালি, এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল পিকচার যেটা ওই সময় তোলা হয়েছিল। তখনও রাজারা অমনি বেশভূষা করছেন, সোনা দানা মিলে, ওরা ওরা মুকুট ফুকুট পরে, সাংঘাতিক অবস্থা, হাতি টাতি আছে তখন তাদের। হ্যাঁ, তো খুব পুরনো নয় ইতিহাস। এবং আমরা যতদূর আরেকটা জিনিসও জানি, যে আমরা সত্যজিৎ রায়ের গল্পে ওই যেটাতে তারিণী খুড়ো একটা নেটিভ স্টেটে যায়, এবং সেটা অনেকটা ঝিন্দের বন্দির মতো করে, হ্যাঁ একটা গল্প ছিল, সেই গল্পটাতে ওই নেটিভ স্টেট নিয়ে কথা হচ্ছে। এবং সত্যজিৎ রায় অনেকবার অনেক গল্পে নেটিভ স্টেটের রাজাদের নিয়ে কথা বলেছে। এই রাজাগুলো তৈরি হয়েছিল কোথা থেকে? এরা কিন্তু এই পুরনো যে আমরা পড়ে এসছি সেই রাজা নয়। মূলত এই যে 562টা রাজ্য, এগুলোর বেশিরভাগেরই, ত্রাভাঙ্কোর বা দু একটা ছেড়ে দিলে পরে ত্রিপুরা মণিপুরকে হয়তো আমরা ছাড়তে পারি, বেশিরভাগ রাজ্য হচ্ছে 8শ শতাব্দীতে তৈরি। মানে ঔরঙ্গজেবের সময় শেষ ভারতের একটা বড় ভূখণ্ড একটা রাজত্বের অংশ। ঔরঙ্গজেব মারা গেলেন 1709 সালে। তারপর সারা দেশে একটা অরাজকতা তৈরি হলো। মানে ঔরঙ্গজেবের যারা গভর্নর ছিলেন বিভিন্ন জায়গায়, যেমন আমাদের বেঙ্গলে সিরাজউদ্দৌলা ইত্যাদি, এরা সব নিজেদেরকে স্বাধীন ঘোষণা করলেন। এইভাবে বিভিন্ন স্বাধীন রাজা বিভিন্ন জায়গায় গজিয়ে উঠলেন। তাদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন জায়গায় যুদ্ধ হলো, যেমন টিপু সুলতানের সাথে যুদ্ধ হলো, ওদিকে রঞ্জিত সিং এর সাথে পাঞ্জাবে যুদ্ধ হচ্ছে, এদিকে সিরাজউদ্দৌলার সাথে বাংলায় যুদ্ধ হচ্ছে, তারপরে মীর কাসেম ইত্যাদি করে। তো এই যুদ্ধ টুদ্ধ চলতে থাকলো। এই যুদ্ধটা 50-60 বছর অব্দি চলে। 18 ব্রিটিশ মানে সারা ইন্ডিয়াকে নেওয়ার জন্য এইসব রাজাগুলো তাদেরকে বাধা দিল, তাদের সময় যুদ্ধ হলো, তাদের সাথে যুদ্ধ হলো। মানে অত সহজ নয়, কিন্তু সেই ইতিহাসে আমরা নাই গেলাম। অনেকে আবার ব্রিটিশ সৈন্যদেরকে ভাড়া করে লাগিয়েছে। ধর পাশের রাজ্য আমার নিতে হবে, তো ব্রিটিশ সৈন্যদেরকে ভাড়া করে মার্সেনারি হিসেবে নিলাম। বুঝেছি। হ্যাঁ, মানে সেসব মানে রাজনীতি আর কি, রাজনীতি হয়ে 1818-তে মারাঠারাও তখন খুব স্ট্রং, তো মারাঠাদের সাথেও লড়াই হলো। শেষ 1818-তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নিল যে এখন যে অবস্থায় আছি আমরা, তারপরে আর রাজ্য আমরা নিজেদের করে নেব না। এইবার যারা আছে বিভিন্ন জায়গায় রাজা, তাদেরকে তারা অপশন দিলেন যে এবার তোমরা স্বাধীনভাবে রাজত্ব করো, শুধু ব্রিটিশদেরকে একটা কর দিও। আর তার বদলে ব্রিটিশ একটা ডিপার্টমেন্ট তৈরি করলেন, ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিস বলে। তার একজন অফিসার, রেসিডেন্ট বা পলিটিক্যাল এজেন্ট গিয়ে ওখানে তোমাদের থাকবে, রাজার সাথে পরামর্শ করে চলবে। কিছু কিছু নিয়ম টিয়ম থাকলো। মানে ব্রিটিশরা বললো যে তোমরা নিজেদের মতো রাজত্ব করো, কিন্তু আলটিমেটলি আমাদের সঙ্গে তোমাদের একটা বন্ধুত্ব হয়ে যাবে, তোমরা আমাদেরই ব্রিটিশ ইন্ডিয়ার পার্ট হিসেবেই থেকে যাবে। পার্ট না, মানে ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে তোমাদের একটা
সমঝোতা থাকবে ঠিক, এটা তোমরা পার্ট নয়, কিন্তু তোমরা নিজের মতো শাসন করো, নিজের মতো গভর্নেন্স চালাও, নিজের মতো রাজ্য চালাও, সব হবে। এই 1818 তার থেকে 1947 অবধি এই সমস্ত রাজ্যগুলোতে যারা মানুষ থাকতেন তাদেরকে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান সিটিজেন বলা হতো না, তাদেরকে ব্রিটিশ প্রোটেক্টেড পারসনস বলা হতো। ওই আর কি সমঝোতার জায়গা, প্রচুর সমঝোতা চুক্তি স্থাপন হলো। এবং এটা কতগুলো রাজ্য ছিল? 562টা। হ্যাঁ, 562টা স্বাধীন, মানে একরকম ভাবে স্বাধীন রাজ্য এই ভারতবর্ষের মধ্যে ছিল। এক্স্যাক্টলি, তাদের শুধু তারা এক একটা দেশের মতো, এক একটা দেশের মতো তিনটে জিনিস শুধু তাদের ব্রিটিশদেরকে দিতে হয়েছিল। এক, যে ডিফেন্স মানে আর্মি মিলিটারি, এটা ব্রিটিশরা দেখবে, ব্রিটিশ আর্মির পার্ট হবে হয়তো, অথবা ব্রিটিশদের যুদ্ধে এদের আর্মিও যাবে। বেশ, সেটা মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গেছে। দ্বিতীয় হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স, মানে বিদেশ নীতি, সেটা ব্রিটিশরাই দেখবে, এদের আলাদা করে বিদেশ নীতি দেখার দরকার নেই। আর তৃতীয় হচ্ছে ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড, ব্যবসা বাণিজ্য অন্যান্য দেশের সাথে কিভাবে হবে, এটাও ব্রিটিশরা দেখবে। এছাড়া ওই রাজ্যের ভেতরে সম্পূর্ণ গভর্নেন্স, ল অ্যান্ড অর্ডার, শাসন ইত্যাদি সব কিন্তু এই রাজারা নিজেদের ইচ্ছে মতো করতে পারতেন। ব্রিটিশরা কিছু কিছু বলতেন, কখনো কখনো অ্যাডভাইস করতেন যে দেখো তোমাদের এখান থেকে যাই ইনকাম হচ্ছে, ট্যাক্স পাচ্ছ, তার 10%-এর বেশি পরিবারের ওপর খরচা করো না, বাকিটা লোকের জন্য ইউজ করো। অনেকে মানতেন, বেশিরভাগই মানতেন না এটা। বেশ হয়ে গেল। এবার এইটা তো একটা পার্ট, একটা প্রথম এই অবধি আসলাম। তার মানে এই সমস্ত রাজ্যগুলোর একটা নিজস্ব জায়গা তৈরি হলো এবং প্রত্যেকটা রাজ্য নিজের মতো করে নিজেদের শাসন করছে। এবার এরপরে তো আলাদা করে কিছু হলো না, এটা তো চললো অনেকদিন। এটা চললো 1857 সাল অবধি, যখন সিপাহী বিদ্রোহ শুরু হলো। সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশরা একটা জিনিস বুঝলেন, লর্ড ক্যানিং বুঝলেন বিশেষত, যে এই রাজ্যগুলো থাকাতে সিপাহী বিদ্রোহটা সফল হয়নি। মানে সিপাহী বিদ্রোহ অসফল হবার পেছনে এই রাজ্যগুলোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কেন না, একটা ধরা যাক উত্তরপ্রদেশ থেকে কেউ বম্বে আসতে হবে, তো সেই সিপাহী বিদ্রোহীদেরকে 7টা রাজ্য পার করে আসতে হবে, এবং সেগুলো 7টা সব স্বাধীন রাজ্য বা রাষ্ট্র বলতে পারি, অ্যাকচুয়ালি বলতেই পারি। হ্যাঁ, এদের বর্ডার আছে, এদের আর্মিরা ঢুকতে দিচ্ছে না, এদের পুলিশরা ঢুকতে দিচ্ছে না, ছেঁড়া একটা দেশ। তো এই বিদ্রোহীরা যারা ছিলেন সিপাহী বিদ্রোহী, তারা কিন্তু যাতায়াতটা খুব সহজে করতে পারতেন না, যেটা একটা মূল কারণ। তো লর্ড ক্যানিং এই যুক্তিতে বললেন যে এবার যখন কুইন ভিক্টোরিয়া ভারতের রানী হলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে অ্যাকচুয়ালি ব্রিটিশ পরিবার ভারতের রাজা হয়ে বসলেন, তখন বললেন যে এদের সাথে একটা পাকাপাকি একটা সম্পর্ক হোক আমাদের। তো সে সময় এদের সবাইকে আলাদা আলাদা করে দেয়া হলো টাইটেল, হিজ হাইনেস ইত্যাদি। প্রিন্স বলা হলো, রাজা বলা হলো না, কারণ রাজা হচ্ছে ব্রিটিশ রাজা। ইংল্যান্ডের রাজা বা ইংল্যান্ডের রানী, একমাত্র রানী, এরা হচ্ছে সব প্রিন্সেস। এদের যেখানে বসবেন ওটা থ্রোন, ওটা সিংহাসন না, ওটাকে বলা হতো গাদ্দি থেকে এসে বসছে। তো যাই হোক, হিজ হাইনেস, হার হাইনেস এখনো বলা হয়। এটাতে আমরা আসবো, এখনো কেন বলা হয়। তো এইভাবে চলতে থাকলো। ওদের সাথে ওই বললাম পলিটিক্যাল ডিপার্টমেন্ট তৈরি হলো, সেখানে ওরা এসে দেখছে। আর এই রাজারা অনেকে ছিলেন ভালো কাজ করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই, নিজেদের প্রজার জন্য। যেমন ধরো মাইসোর কৃষ্ণরাজ ওয়াদিয়ার বলে একজন ছিলেন, উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা এখনো ভারতবর্ষের বিশ্বেরই একটা বড় সায়েন্স ইনস্টিটিউট, এটা উনি বানিয়ে দিয়েছিলেন। প্রচুর ড্যাম, প্রচুর বাঁধ ফাঁধ এগুলো বানিয়েছেন। তারপর বরোদার রাজা গান্ধীজি বলার বহু আগে কিন্তু অস্পৃশ্যতার ব্যান করেছিলেন নিজের রাজ্যে, মানে ওই আনটাচেবিলিটি। হ্যাঁ, বহুগামিতা ব্যান করেছেন। হ্যাঁ, হায়দ্রাবাদের নিজামও সেরকম অনেক ভালো ভালো কাজ করেছেন। আবার কিছু কিছু রাজা ছিলেন যারা শুধুমাত্র বৈভব, মানে তাদেরকে ব্রিটিশরা বলতো এদের মনে হচ্ছে আলাদিনের কার্পেটে বসে আছে, হাওয়ায় উঠছি, এরকমই থাকবে সবসময়। এদের প্রজাদের প্রচণ্ড দুর্দশা, প্রচণ্ড খারাপ অবস্থা, কিন্তু এরা সাংঘাতিকভাবে বৈভবের মধ্যে ডুবে আছেন, হাতি ফাতি নিয়ে, সোনা দানা, হ্যাঁ, বড় বড় রত্ন নিয়ে আছে। এই করতে করতে, এবং এখানে এটা বলা জরুরি যে সে সময় থেকে ধীরে ধীরে কংগ্রেস তৈরি হয়েছে, একটা স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে 1857 সময়। হ্যাঁ, আরো পরে তো 1900 এরকমই চলছে। আমরা মানে 1888 সম্ভবত প্রথম চাপেকার ব্রাদার্সের একটা সশস্ত্র আক্রমণ, সম্ভবত, আমি যদি ভুল বলে থাকি প্লিজ কারেক্ট করে দেবেন, প্রথম সশস্ত্র আক্রমণ ব্রিটিশদের উপর চাপেকার ব্রাদার্সের। তারপরে প্লেগের সময়
একটা বালগঙ্গাধর তিলকের উত্থান, Right. তো তারপরে সেই ঘটনাটা আস্তে আস্তে ঘটছে, মানে আস্তে আস্তে ব্রিটিশদের বিরুদ্ধে কিছু ক্ষোভ তৈরি হচ্ছে, আস্তে আস্তে কংগ্রেস তৈরি হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। এবং এই রাজারা অনেকেই ব্রিটিশদের সাথে খুব ভালো সম্পর্ক, ব্রিটিশ রাজ পরিবারের সাথে, যেহেতু ব্লু ব্লাড বলি না, রয়্যাল ব্লাড আর কি, রাজ রক্ত বইছে, এদেরও মনে হতো ব্রিটিশ রাজ পরিবারের সাথে ছোট ছোট রাজাদেরও খুব ভালো রাজা রাজা ভাই ভাই আর কি। হ্যাঁ, মানে কোচবিহার একটা ছোট্ট রাজ্য, হ্যাঁ এখন একটা ডিস্ট্রিক্ট, কিন্তু সেই কোচবিহারের রাজা কিন্তু সামার ভ্যাকেশনে ব্রিটিশ রাজ পরিবারের সাথে কাটাতেন, খুব সুন্দর সম্পর্ক। আর কংগ্রেস যখন তৈরি হচ্ছে বা গান্ধীজি যখন সাউথ আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকায় আন্দোলন করছেন, হায়দ্রাবাদ, বিকানের, বরোডা, এরা তাকে স্পন্সরশিপও পাঠাচ্ছে। তো এরকম একটা অম্লমধুর সম্পর্ক চলছে। এই রাজারা অনেক সময় ব্রিটিশদেরকে বিশ্বাস করছেন, আবার কেউ কেউ বিশ্বাস করছেনও না, যে এরা বোধহয় আমাদের সব নিয়ে নেবে। এরকম একটা সম্পর্ক চলতে থাকলো। 1920-21 সাল নাগাদ যখন কংগ্রেস রীতিমতো একটা শক্তিশালী সংগঠনের পরিণত হয়েছে। আচ্ছা, কংগ্রেস বা মুসলিম লীগ এরা কেউই রাজত্বগুলোতে কিন্তু এদের কোনো অস্তিত্বই ছিল না, ডিক্লেয়ার্ড পলিসি যে আমরা কংগ্রেস থাকবে না, মানে এদের সঙ্গে কোনো কানেকশন নেই। এই অদ্ভুত একটা ব্যাপার, আমার এটা শুনে মনে হচ্ছে যে একটা দেশ, যে দেশটার মধ্যে এতগুলো ছোট 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 দেশ, ছোট ছোট স্বাধীন রাজ্য, মানে পলিটিক্যালি এটা তো একটা প্রচণ্ড কঠিন ব্যাপার। এবং যে কোনো কংগ্রেস যদি নিজে চায় যে, যখন চেয়েছে যে সারা ভারতবর্ষের থেকে ব্রিটিশকে সরাবো বা স্বাধীনতা সংগ্রাম যেটাকে বলে সেটা করব, তাদের মাথায় তো আরেক চাপ যে আচ্ছা এতগুলোকে কিভাবে হ্যান্ডেল করব, মানে সেটাও তো মাথায় ছিল। এবং তাদের তো কোনো, ওদের উপর তো কোনো অধিকারও ছিল না, বা ওদেরকে এটাও বলারও জায়গা ছিল না যে তোমরা ব্রিটিশদের এগেনস্টে যাও, কারণ ওরা ব্রিটিশদের সঙ্গে। একদমই তাই। কেউ কেউ হয়তো পেছন থেকে একটু সাপোর্ট করতেন, কেউ করতেন না, মানে এতগুলো রাজ্যের মধ্যে সবার তো সম্ভব না করা। গান্ধীজি মনে করতেন, আচ্ছা গান্ধীজি নিজে এখানে এই যে আমাদের গান্ধীজি, পটেল, নেহরু, এদের ভূমিকা কি ছিল সে সময় তাহলে? গান্ধীজি নিজে, গান্ধীজির বাবা, দাদু, এরা কিন্তু পোরবন্দরের যে রাজা তার অধীনে কাজ করতেন। কাজে গান্ধীজির একটা সফট কর্নার ছিল রাজাদের প্রতি। উনি মনে করতেন না যে এরা খুব খারাপ ভারতবর্ষের পক্ষে। হ্যাঁ, পটেলেরও রাজকোট ইত্যাদি, গুজরাটের প্রায় 222খানা রাজ্য ছিল, কাজে উনিও ভালোভাবে জানতেন। দ্বিতীয়, গান্ধীজির মনে হয়েছিল যে একসাথে আমরা ব্রিটিশদের সাথে এবং রাজাদের সাথে যুদ্ধ করতে পারবো না, হয় ব্রিটিশদের সাথে যুদ্ধ করে নিই, ভারতকে স্বাধীন করার পর দেখা যাবে ওদের সাথে কি করা যাবে। তো এই কারণে কংগ্রেসের কোনো উপস্থিতিই ছিল না, বরং কংগ্রেস একটা প্রজামণ্ডল বলে একটা গ্রুপ বা পার্টি এই রাজ্যগুলোতে রাখতো, যেগুলো মোটামুটি একটা ডিবেটিং সোসাইটি বলা যেতে পারে আর কি। হ্যাঁ, একটু আন্দোলন করবে, একটু প্রজাদের অধিকার নিয়ে কথাবার্তা বলবে, মূলত একটু আলোচনা হয়েই থাকবে। মুসলিম লীগেরও একটা স্টেট মুসলিম লীগ বলেছিল, তারাও এই কাজই করত। এমতাবস্থায় 1920 পর মোটামুটি এটা ঠিক হয়ে যায় যে আর বেশি দিন কিন্তু ব্রিটিশ থাকছে না। কংগ্রেস তখন শক্তিশালী, রাউন্ড টেবিল বৈঠক গোল টেবিল বৈঠক শুরু হয়ে গেছে। আর ব্রিটিশরাও তখন চাইছে যে ভারতবর্ষকে এবার যদি ম্যানেজ করতে হয়, শুধু গায়ের জোরে হবে না, এবার এদের এখানে কিছুটা গণতন্ত্র দিতে হবে। এই যে লোকসভা, যেটা পুরনো লোকসভা যেটা এখন, সেখানে এই লোকসভাটা কেন তৈরি হয়েছিল, যদি মানে শুধু ব্রিটিশদের বসার জন্য তো নয়, তো একটা গণতন্ত্র, একটা নিম্ন একটা লেভেলে বেসিক গণতন্ত্র একটা চালু করা হলো। হ্যাঁ, সেখানে তখন বলা হলো এই রাজাদেরকে যে তোমাদের রিপ্রেজেন্টেশনটা কোথায়, এখানে তখন বলা হলো যে এই রাজাদের তোমাদের রিপ্রেজেন্টেশন কোথায়। তো একটা কাউন্সিল অফ প্রিন্স বলে তৈরি হলো, 108টা রাজাকে ওখানে আমন্ত্রণ জানানো হলো। 108টা কেন, 562-র মধ্যে, তাছাড়া বেশিরভাগ রাজ্যই হচ্ছে খুব ছোট। ব্রিটিশরা একটা সিস্টেম চালু করেছিলেন, যেটা হচ্ছে ওই 21 তোপকি সালামি, আমরা শুনেছি। 21 তোপের সালামির ব্যাপারটা কি, ব্রিটিশ রাজা, ইংল্যান্ডের রাজা যখন যে কোনো কলোনিতে যান, তখন তার সম্মানার্থে 101টা ক্যানন ফায়ার করা হয়, কামানের গুলি ছোড়া হয়। ভারতের বড়লাট যখন যান, তখন 31টা গুলি ছোড়া হয়। এবার এই রাজাগুলোকে একটা ক্লাসিফাই করা হলো, বড় রাজ্যগুলোকে, রাজ্যের রাজা যখন আসবেন তখন 21টা গান স্যালিউট হবে, তার থেকে কমতে কমতে 9টা গান স্যালিউট অব্দি। তো এবার রাজ্যগুলোকে ওভাবেই চেনা হতো, কার কটা গান স্যালিউট আছে, যার যত বেশি গান স্যালিউট সে তত বড় রাজা। তো এবার এই
তাছাড়া বেশিরভাগই হচ্ছে এমন হচ্ছে যে একটা গ্রাম একটা রাজার রাজা, তাদেরকে আর কাউন্সিল অফ প্রিন্সেসে ডাকা হয়নি, কিন্তু 108 জনকে ডাকা হয়েছিল। 108 জনকে ডাকা হয়েছিল, অনেকে এসেছিলেন, অনেকে যোগ দেননি, বড় বড় রাজ্য কতগুলো যোগ দেয়নি কাউন্সিল অফ প্রিন্সেস। এই অবধি আমরা 1946 সালে পৌঁছলাম, আচ্ছা 1935-এ পৌঁছলাম। হ্যাঁ, এবার মানে তাহলে যেটা বোঝা গেল সেটা হলো যে 1920-তে ব্রিটিশদের মনে হলো একটা বেসিক গণতন্ত্র এদের না দিলে এরা খুবই রেগে ফেগে যাচ্ছে এবং আমাদের উপর একটা মানে বিদ্রোহ বিপ্লব এইসব করতে পারে, তো একটু এদেরকে কিছু দেওয়া যাক বলে একটা বেসিক গণতন্ত্র দেওয়া হলো। এবং ফাইনালি এই রাজাদেরকেও তার পার্ট করা হলো, যেহেতু তারা মানে সেই অর্থে ব্রিটিশদের সঙ্গে তাদের একটা সমঝোতা আছে, তারা যেহেতু ইন্ডিয়ার মধ্যে বা এই জায়গাটার মধ্যেই পার্ট, এবং তাদের মধ্যে থেকে 108 জন রাজা এই গণতন্ত্রের যে সিস্টেমটা তৈরি করা হলো তার মধ্যে পার্ট হলো। এই অবধি আমরা 35 অবধি আসলাম। হ্যাঁ, এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে। হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা কাইন্ড অফ লোকসভায়। এবার বাকি ব্রিটিশ ইন্ডিয়া থেকে যে কংগ্রেস বা মুসলিম লীগের লোকরা বা আম্বেদকর ইত্যাদি এরা যখন যাচ্ছেন তখন তারা মানুষজনের ভোটে যাচ্ছেন। এখনকার মতো সবাই ভোট দিতে পারতো না, একটা গ্র্যাজুয়েট হতে হবে করে একটা ভোট হতো, কিন্তু রাজ্যগুলো থেকে যারা গেলেন ওই কাউন্সিল অফ স্টেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, তারা রাজারাই গেলেন। সেখানে ব্রিটিশরা একবার 1935-এ বলেছিলেন যে তোমাদের এখানে একটা ভোট করে নাও কে যাবে, নমিনি হবে। রাজারা বলছে এইসব নাথিং ডুইং, রাজারাই তো মালিক, রাজারাই তাই হবে। তো এই 1935 কাউন্সিল অফ প্রিন্সেস, কিন্তু কাউন্সিল অফ প্রিন্সেস ভারতবর্ষের রাজাদের মেইন প্রবলেম কি আমরা যে ইতিহাসে পড়েছি, এরা সবসময় নিজেদের মধ্যে লড়াই করেছে, তো এরা কোনো বিষয়েই একমত হতে পারছে না। আর স্বাধীন রাজাদের মধ্যে আবার আলোচনা কিসের, আমার রাজ্য আমি কি করে চালাবো সেটা আমি আরেক রাজার থেকে শুনবো না। সিম্পল ব্যাপার, আমার বাড়িতে কি হবে, হ্যাঁ সেটা তো আর অন্য বাড়ির পাশের বাড়ির লোক আমাকে এসে বলবে না, তো সুতরাং এরকমই টাইপের ছিল। এই করে আমরা এগোবো এবার। হ্যাঁ অবশ্যই। এই করে আমরা পৌঁছলাম 1946 সালে। 1946 সালে এটা সিদ্ধান্ত হয়ে গেল যে ভারত এবার স্বাধীন হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট, 1946 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে ঠিক হলো, তখন দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলো। প্রথম, ভারত কি একটা দেশ হবে, তখনকার ব্রিটিশ ভারত কি একটা দেশ হবে না দুটো দেশ হবে, ইন্ডিয়া পাকিস্তান কি হবে কি হবে না। মুসলিম লীগের বা জিন্নার তখন ওই জায়গাটা তৈরি হয়েছে যে হ্যাঁ ওই দাবিটা এসছে আর কি, এটা একটা ঠিক হয়নি। দ্বিতীয়, রাজ্যগুলোর কি হবে, 40% অফ ইন্ডিয়ার কি হবে। তো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এইবার রাজা ঠিক করলেন বা ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করলেন যে এই রাজ্যগুলোকে একটা অপশন দেয়া হোক, হয় তারা যেই একটা দেশ বা দুটো দেশ তৈরি হচ্ছে তাদের সাথে জুড়ে যাবে, অথবা তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সম্পূর্ণভাবে আলাদা রাষ্ট্র হয়ে যাবে, আলাদা দেশ হয়ে যাবে। এতগুলো না হলেও কয়েকটা বড় বড় 10-12টা তো এমন বড় বড় দেশ ছিল যেগুলো ইউরোপের এক একটা দেশের সমান। ভারতবর্ষ তো কম ছোট একটা জায়গা নয়। যেমন ধর আমি বলছি মাইসোর, ভারতবর্ষ এখন যে রাজ্যগুলো রয়েছে না, মাইসোর আছে, কেরালার যেখানে ট্রাভাঙ্কোর, তারপরে কেরালা এবং কিছুটা তামিলনাড়ু মিলে ট্রাভাঙ্কোর, হায়দ্রাবাদ, হ্যাঁ মানে হায়দ্রাবাদ বলতে শহর নয়, হায়দ্রাবাদের যে রাজত্বটা ছিল যেটা বেশিরভাগটাই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সহ জায়গাটা, তারপর কাশ্মীর, গোয়ালিয়র, বরোদা, বিকানের, যোধপুর, জয়পুর, হ্যাঁ এরা সব মোটামুটি বড়ই ছিল, বড় বড় রাজ্য সমস্ত। এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে দেশ, তাদের অর্থবল আছে, তাদের বাহুবল আছে, লোকবল আছে এবং জায়গাও অনেকটা আছে। এই অপশনটা কিন্তু ছিল এদের কাছে। এই অপশনটা 1947-এর মে মাস অবধি তাদের কাছে ছিল। ভাবতে পারেন অ্যাকচুয়ালি যে দেশটায় আমরা বাস করি এই মুহূর্তে, সেই দেশটা এরকম ছোট ছোট অনেকগুলো দেশ হয়ে যেতে পারতো। মানে আমরা হয়তো আমাদের দেশটা হয়তো একটা ছোট্ট দেশ, পাশে আরেকটা দেশ আছে, এটাই তো হতো আর কি। আমি তোকে বলছি যে সেই সময় রাজারা, কিছু রাজা এক হয়ে একটা বানাচ্ছে যে আমরা সবাই এক হয়ে একটা দেশ বানিয়ে নিই। সবাই তো আর বড় বড় বানাতে পারবে না। সেখানে কথা হয়েছে যে রাজস্থান হবে, রাজস্থান নয়, রাজস্থান বলে একটা, যে রাজারা এক হয়ে একটা দেশ বানাবে, রাজস্থান। হিন্দুস্তান, পাকিস্তান, রাজস্থান। ডোগরাস্তান বলে একটা দেশ হবে বলে কাশ্মীরের মহারাজা ভেবেছিলেন। আচ্ছা। পাটিয়ালার রাজা এবং পাঞ্জাবের এরা সমস্ত মিলে ঠিক করেছিলেন যে সিকিস্তান হবে, খালিস্তান না, সিকিস্তান হবে। আলওয়ার ভারতপুরের মুসলিমরা মিলে ঠিক ভেবেছিলেন যে মেয়স্তান হবে। এই সবকটা আলাদা আলাদাভাবে এক একটা স্থান বা এক একটা দেশ হওয়ার জন্য প্রস্তুতি হয়েছে, আন্দোলন হয়েছে,
আন্দোলনকে প্রশমিত করা হয়েছে, করে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে। মানে এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যেটা আমরা অনেকভাবে দেখি, বিভিন্ন রকম আন্দোলন হয়েছে তারপরেও আমাদের দেশে, তার মানে এটা সেই সময়ই অ্যাকচুয়ালি প্রপারলি ছিল আর কি, মানে এরকম রাজ্য স্বাধীন করার আন্দোলন ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে সেই সময়। যেমন আমি বলছি, আমি প্রথমে একটার থেকে শুরু করি। যেমন রাজস্থান, ভোপালের রাজা ছিলেন হামিদুল্লাহ খান। ভোপালের রাজা তখন বেশ কিছু লোককে একত্র করতে শুরু করলেন, লোক মানে রাজাদেরকে, যে আমরা, এবং উনি ছিলেন প্রো মুসলিম লীগ। এই সময় রাজাদের মধ্যে একটা ভাগ হয়, ইন্ডিয়ার সঙ্গে থাকবে বা মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে ডিভিশনটা হয়। তো তখন যে ভোপালের রাজা হামিদুল্লাহ খান, উনি মুসলিম রাজাদের এক করে মূলত ওই এলাকায়, ভোপালের কাছাকাছি এলাকায়, যে আমরা সবাই মিলে একটা রাজস্থান বানাবো। কেন উজবেকিস্তান হতে পারে, পাকিস্তান হতে পারে, একটা রাজস্থান কেন হবে না? সেখানে সব রাজ্যগুলোর একটা কনফেডারেসি তৈরি হবে, রাজস্থান। পাঞ্জাবে পাটিয়ালার রাজা ছিলেন যাদবেন্দ্র সিং, তারকে এসে আকালি দল, এদের সেই পুরনো তারা সিং ছিলেন, তারা সিং এর নাম আমরা পরে কিন্তু খালিস্তান মুভমেন্ট অনেক শুনেছি। তারা সিং এসে বললেন যে শিখদের জন্য কিন্তু ভারতবর্ষের কংগ্রেস কিছু একটা করেনি, আমাদের কাছে আর্মি আছে, তো আমরা সিকিস্তান বানাবো। তো পাঞ্জাব পাটিয়ালা মিলে একটা সিকিস্তান তৈরি হবে, তার একটা আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট শুরু হলো। আলওয়ার ভারতপুরের বললাম যে সেখানকার মুসলিম যারা ছিলেন, কারণ আলওয়ার ভারতপুর রাজা ছিলেন হিন্দু, বেশিরভাগ প্রজা ছিল মুসলিম, মেয় মুসলিমরা, তারা বললেন যে মেয়স্থান তৈরি হবে। কাশ্মীরের হরি সিং ছিলেন যে রাজা, তিনি ঠিক ভাবছেন যে আচ্ছা জম্মু লাদাখ কাশ্মীর মিলে একটা ডোগরা স্থান তৈরি হবে। এইগুলো সমস্ত তৈরি হয়ে গেল। তখন অবধি এটাও ঠিক হয়নি যে ইন্ডিয়া হবে না পাকিস্তান হবে। আরেকটা দল ছিল যেটা বিকানেরের শার্দুল সিং বলে একজন ছিলেন, বিকানেরের রাজা, তিনি একটু প্রো কংগ্রেস। তিনি ভাবছেন যে না, আমরা এসব স্থান ফানের মধ্যে যাব না, আমরা ইন্ডিয়ারই পার্ট হব। এটা খুব বোঝা দরকার, ইন্ডিয়ার পার্ট হবো মানে কিন্তু আজকে যেভাবে আছে রাজাগুলো ইন্ডিয়ার পার্ট সেরকম নয়। ইন্ডিয়ার পার্ট হবো সেভাবেই যেভাবে ব্রিটিশদের আন্ডারে আমরা আছি। হ্যাঁ, মানে ব্রিটিশদের সঙ্গে যেরকম সমঝোতা ছিল, অথচ আমরা স্বাধীন ছিলাম, এখানে আমরা ইন্ডিয়ার পার্ট হবো কিন্তু স্বাধীনই থাকবো। 562টা রাজাই এটা ভেবেছিল। এবং 1947-এর 15ই আগস্টে এই মেসেজটাই দেওয়া হয়েছিল সব রাজাকে সরকারিভাবে, যে এটাই হবে, মানে এটাই থাকবে, তোমরা সবাই স্বাধীন, মানে স্বাধীন ওই 3টে জিনিস ছাড়া তোমরা সবাই স্বাধীন। শিখিরে তাহলে তো তার সব বিট্রিয়াল হচ্ছে। আমরা ইতিহাসটা কি এমনি পড়ানো হয় না? আচ্ছা, আসছি সেটাতে। আসছি এবার তারপর অবশ্যই একজন খুব ইম্পর্টেন্ট লোকের নাম আমাদের বলতেই হবে, সেটা হলো মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেনকে পাঠানো হয় একটা পয়েন্টে ভারতবর্ষে, এবং যতদূর আমি শুনলাম যে মাউন্ট ব্যাটেনকে পাঠানো হয় কেন, তার কারণ হলো মাউন্ট ব্যাটেনের সঙ্গে রাজ পরিবারের, যেহেতু ও রাজার কাজিন, সেহেতু রাজ পরিবারের রক্ত যেহেতু আছে, তো রাজাদের সঙ্গে ওর যে, কারণ অবভিয়াসলি ব্রিটিশ তখন ভাবছে যে সমস্ত কিছু হোক, সমস্ত ইন্ডিয়া স্বাধীন হয়ে যাবে, মেনে নিলাম সব, আমরা চলে আসবো, ঠিক আছে, অনেক দিন হয়ে গেল, আর হয়তো আমরা করে উঠতে পারবো না, আমরা ওই জিনিসটা করতে পারবো না যেটা করছিলাম এতদিন। কিন্তু যেহেতু তারাও রাজা, তো তাদের রাজাদের প্রতি একটা সফট কর্নার ছিল, এবং যেই কারণে মাউন্ট ব্যাটেনকে যখন পাঠানো হয়, এই কারণেই পাঠানো হয় যে রাজা হয়ে, রাজার রাজরক্ত হয়ে তুমি রাজাদের সঙ্গে বেটার নেগোশিয়েট করতে পারবে, এবং যতদূর আমি জানি ঠিক হলে বল, যে মাউন্ট ব্যাটেনের কাজ ছিল এদের প্রতি সফট কর্নার রেখে পুরো বিষয়টা তৈরি করা, মানে যাতে এদের প্রতি কোনো অন্যায় না হয়, এইভাবে মাউন্ট ব্যাটেনকে পাঠানো হলো। এক্স্যাক্টলি, আমরা মাউন্ট ব্যাটেন নিয়ে তো শুনি। মাউন্ট ব্যাটেন ভারতবর্ষে এসে পৌঁছান 22শে মার্চ 1947। মানে স্বাধীনতা তখনও সিদ্ধান্ত হয়নি কবে স্বাধীনতা হবে, তখনও সিদ্ধান্ত হয়নি ইন্ডিয়া পাকিস্তান হবে, তখনও সিদ্ধান্ত হয়নি 5.5 মাস আগে। হ্যাঁ, মাউন্ট ব্যাটেন এসেছেন এবং উনি জানেন না, কিন্তু মাউন্ট ব্যাটেন যখন আসেন তার আগে লাস্ট উনি ব্রিটিশ রাজার, মানে ইংল্যান্ডের রাজার সাথে দেখা করতে যান, কিং জর্জ। রাজা ওকে বলেন যে তুমি যাচ্ছ, তোমার কাছে সম্পূর্ণ পাওয়ার আছে সমস্ত ডিসিশন নেওয়ার জন্য, কিন্তু দেখো ভারতের যে রাজারা রয়েছে তারা তো আমাদের বন্ধু মানুষ, তাদের সাথে আমরা একসাথে কলেজে পড়েছি, তাদের সাথে একসাথে সামার ভ্যাকেশন কাটিয়েছি ইত্যাদি, এদের সাথে যেন অন্যায় না হয়। এই একদম এই কোটেড কথাটা উনি বলে পাঠিয়েছেন। এটা মাউন্ট ব্যাটেন কতটা রাখতে পেরেছেন সেটা আমরা বুঝতেই পারছি আজকের দিনে। কিন্তু মানে নেহেরু, প্যাটেল, ভিপি মেনন এরা মাউন্ট ব্যাটেনকে অনেকটা কনভিন্স করেছিলেন নিজেদের আন্ডারে আনার জন্য। মাউন্ট ব্যাটেন আসার পরে কি হলো? মাউন্ট ব্যাটেন আসার পরে প্রথম যেটা হলো,
যে মাউন্টব্যাটেন জানতেন না যে এটা কমপ্লেক্স, কতটা কমপ্লেক্স। ইন্ডিয়ার কি অবস্থা হয়ে আছে জানতেন না। একটা দেশ, অনেকগুলো চালাচ্ছি আমরা, এবার স্বাধীনতার ডিসিশন হবে। মেইন প্রবলেম সম্ভবত ইন্ডিয়া আর পাকিস্তান। তো লর্ড ওয়েভেল তখন যে প্রাইম মিনিস্টার, উনি বললে একটা কাগজ ফাইল দিলেন যে অপারেশন ম্যাড হাউস, পাগলের কীর্তিকলাপ চলছে ভারতবর্ষে। একদিকে ইন্ডিয়া পাকিস্তান, মানে নামই ফর্মাল নাম ছিল অপারেশন ম্যাড হাউস, ভারতবর্ষ স্বাধীন করার যে প্রজেক্ট ব্রিটিশদের হাতে। কেন? একদিকে কংগ্রেস মুসলিম লীগ লড়ছে, একদিকে ইন্ডিয়া পাকিস্তানের লড়াই চলছে, রায়ট চলছে। দ্বিতীয়, রাজ্যগুলোর কি হবে আমরা জানি না। এবং তখন শুধু তাই না, তখন আলাদা আলাদা করে সশস্ত্র বিপ্লবও চলছে, যখন তখন যে কোনো ব্রিটিশের উপর আক্রমণ হতে পারে সেটা একদিকে চলছে, তখনও চলছে। থার্ড, আইএনএ ইত্যাদি করে ভারতবর্ষের যে নেভি, এয়ারফোর্স, আর্মি, এরা মিউটিনি করা শুরু করে দিয়েছে। একদম ল অ্যান্ড অর্ডার রাখা যাচ্ছে না। তো হুলস্থুল অবস্থা। এই মত অবস্থা যখন প্রথম মিটিং হলো, তখন ইন্ডিয়ান পলিটিক্যাল ডিপার্টমেন্টের যিনি হেড, এই নামটা মনে রাখা খুব জরুরি, কনরাড করফিল্ড করলেন কি, যে মাউন্টব্যাটেন বুঝবে না ভারতটা আসলে কতটা কমপ্লেক্স রাজত্বের দিক থেকে। একটা বড় ম্যাপ ইন্ডিয়ার ওই ঘরে লাগালেন। মাউন্টব্যাটেন দেখো যে কি লাল আর হলুদ, যেই ম্যাপটা আমরা দেখালাম, এখন আরেকবার দেখবেন দুরকম ভারতবর্ষ কেন? বলছে হলুদগুলো আমাদের পার্ট না, হলুদগুলো সব ইন্ডিপেন্ডেন্ট। এতগুলো, মানে হ্যাঁ এতগুলো। এমনও আছে যারা তো একটা মাঠ, সেটাই তার রাজত্ব। এদের সবার সাথে কিন্তু কথা বলতে হবে, সবাইকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়ার একটা অপশন আছে। আর কনরাড করফিল্ড, যেহেতু উনি নিজে পলিটিক্যাল ডিপার্টমেন্টের, রাজাদের সাথে খুব ভাব, উনি চাইতেন যে এই অপশনটা রাজাদের কাছে থাক। তো এমত অবস্থায় প্যাটেলের সাথে কথা হয়, নেহরুর সাথে কথা হয়, নেহরুর সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়। এবার আমরা তো দেখলাম যে আমরা 100 বছরের ইতিহাসকে, বা অনেক সময় 500 বছরের ইতিহাসকে আমরা ইতিহাস বইতে একটা প্যারাগ্রাফে শেষ করে ফেলি। কিন্তু এই 5 মাসের মধ্যে মে থেকে অগাস্ট, এই সময়টা প্রতিদিন চেঞ্জ হচ্ছে। মানে মে থেকে 15th অগস্ট 1947, মে মাসে সিমলায়, ব্রিটিশরা তো গরমে কষ্ট পান দিল্লিতে, সিমলা হচ্ছে তখন ভারতের সামার ক্যাপিটাল। সিমলায় মাউন্টব্যাটেন গেলেন। মাউন্টব্যাটেন, তার স্ত্রী এডউইনা মাউন্টব্যাটেন, নেহেরু গেলেন। নেহরুর সাথে একটা বন্ধুত্ব খুব হলো এই পরিবারের। সেই বন্ধুত্বের অনেক কথা গল্প আমরা শুনি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বন্ধুত্বটা ওখানে মাউন্টব্যাটেনের সাথে ওখানেই হলো। কিন্তু তলে তলে মাউন্টব্যাটেন তার অফিসিয়াল কাজকর্ম করছেন যে এবার ইন্ডিয়াটাকে আমরা কিভাবে ছেড়ে যাব। অনেক ভেবেচিন্তে মাউন্টব্যাটেন একটা প্ল্যান বানালেন, যেখানে তখন ভারতবর্ষে 11টা প্রভিন্স ছিল, মানে এখন যেটাকে আমরা রাজ্য বলি, 11টা প্রভিন্স ছিল। এদিকে জিন্না বলছেন যে বাংলা এবং পাঞ্জাব এবং নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, এগুলো তো আমার পাকিস্তানে লাগবেই, 3টে প্রভিন্স আমার পুরো লাগবে। তো মাউন্টব্যাটেন একটা প্ল্যান বানালেন যে এই 11টা প্রভিন্সকেই স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হবে, স্বাধীন করে দেবো। এদের এখানে ভোট হবে, এরা ডিসিশন নেবে যে এরা ইন্ডিয়া হবে না পাকিস্তান হবে। বাংলা, পাঞ্জাবে তারা ডিসিশনটা নেবে, বাকি সবাই নিজের ডিসিশন নিতে পারে, যারা ইন্ডিয়া যাবে না পাকিস্তান। এই সবগুলো রাজ্য স্বাধীন। তারপরে তারা ডিসিশন নিক, এবার আমরা এইভাবে ছেড়ে চলে যাবে, এবার কংগ্রেস আর মুসলিম লীগ বুঝে নিক। এইটা যখন নেহরু জানতে পারলেন, ফায়ার হয়ে গেলেন। নেহরুকে না জানিয়ে, মানে বিকেলবেলা হয়তো ওনার সাথে খুব পার্টি হচ্ছে, গল্প হচ্ছে ইত্যাদি, ভেতরে ভেতরে এই প্ল্যান চলছে। এটাকে বালকানাইজেশন প্ল্যান বলে। নেহরু ফায়ার হয়ে গেলেন যে তুমি কি ছেড়ে যাচ্ছ, মানে তার থেকে তো তোমরা থাকো, তার থেকে থেকে যেই অবস্থা তোমরা এসেছিলে তার থেকেও খারাপ অবস্থায় রেখে যাচ্ছ আমাদেরকে। কি হবে ইন্ডিয়ার অবস্থা বুঝতে পারছো? সবকটা তুমি একটা ইন্ডিয়াকে ভেঙে এতগুলো টুকরো করে দেবে। রাজি হলো না। তখন ভিপি মেনন এলেন, বললেন যে এতে হবে না, ইন্ডিয়া আর পাকিস্তান করতেই হবে। 3 ঘন্টায় ভিপি মেনন ইন্ডিয়া গভর্নেন্সের অ্যাক্ট যেটা, সেটা ড্রাফট করেন। হুইস্কি আর সিগারেট খেতে খেতে এক রাতে 3 ঘন্টার মধ্যে ড্রাফট করেন। ওটা মাউন্টব্যাটেন পরে নেহরুকে, প্যাটেলকে দেখান, তারা রাজি হয়ে যায়। সেটাতে কি ছিল? সেটাতে ছিল ইন্ডিয়া আর পাকিস্তান বলে দুটো দেশ হবে। রাজ্যগুলো আলাদা আলাদা হবে না, রাজ্যগুলো একটা অংশ ভারত, একটা অংশ পাকিস্তান। বেঙ্গলের হাফ করা হবে, পাঞ্জাবের হাফ করা হবে, অর্ধেক পাকিস্তানে অর্ধেক ইন্ডিয়াতে। আর এই যে 562টা রাজ্য, এদের কাছে অপশন হচ্ছে এরা হয় ইন্ডিয়ার সাথে যুক্ত হবে, না হলে পাকিস্তানের সাথে যুক্ত। বেশ, এইটা ভিপি মেনন করলেন, মানে এই আইডিয়াটা পুরোটা ড্রাফট করলেন তিনি, যে এই ঘটনাটা ঘটলে একমাত্র পসিবল। রাইট। তো এই ড্রাফটটা দেখানো হলো নেহরু, প্যাটেলকে। তারাও বললেন যে ঠিক আছে, পুরো ভারত যখন হচ্ছে না, আর কিছুই সম্ভব হচ্ছে না, তাহলে এভাবেই হোক।
একটা ডিপার্টমেন্ট তৈরি হলো, সেটার নাম হচ্ছে স্টেটস ডিপার্টমেন্ট। সেটা প্যাটেল সেটার হেড করবেন, ভিপি মেনন তার সেক্রেটারি, তারাই রাজ্যগুলোর বিষয়টা দেখবে। তো সেখানে এবার মেনন বললেন যে একবারে না এদের সবাইকে নেওয়া যাবে না, উনি 3টে কাজ করলেন। প্রথম, উনি লন্ডনে ইন্ডিয়া অফিস, সেখানে বললেন যে আমরা রাজ্যের সাথে কি নেগোসিয়েশন করছি এর মাঝে তোমরা নাক গলাবে না, তোমাদের ওই রাজা রাজা বন্ধুত্ব এখন আমাদের দরকার নেই, তোমরা নাক গলাবে না, আমরা রাজ্যের সাথে কাজ করব। বেশ ভালো কথা। দ্বিতীয়, প্যাটেলের সাথে মিলে 2টো এগ্রিমেন্ট বানানো হলো। একটাকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, একটাকে বলা হলো স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। প্রথম স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন মানে কি, যে আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হচ্ছি, রাজা সাইন করবে, ভারতবর্ষের গভর্নমেন্টের সাথে যুক্ত হচ্ছে কি হিসেবে, যেরকম ভাবে ব্রিটিশদের সঙ্গে ছিলাম ওইভাবেই। শুধু 3টে জিনিস ভারতবর্ষ দেখবে, ফরেন অ্যাফেয়ার্স যেটা আগে ব্রিটিশদের সাথে ছিল, ডিফেন্স যেটা আর্মি মিলিটারি, তৃতীয় কমিউনিকেশন অর্থাৎ রেলওয়ে, রোডস। এই 3টা ছাড়া বাকি পুরোপুরি তোমরা স্বাধীন কিন্তু। এবং ব্রিটিশদের সাথে যা যা সমঝোতা ছিল, যেভাবে ছিল, সেটা স্ট্যান্ড স্টিল থাকবে। বুঝলাম, বেশ হলো। তো এটা সাইন হলো, এই হয়ে একটা তৈরি হলো যে এভাবে তাহলে এবার যুক্ত করা হবে ভারতের সাথে। সেটা তারপরে কি, অনেক রাজ্য চাইছে পাকিস্তানে যুক্ত হয়ে যাব, অনেক রাজ্য চাইছে ভারতে যুক্ত হয়ে যাব, কেউ কেউ এখনও বলছে যে না আমাদের তো কথা দেওয়া হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট রাজ্য, তারা সেটার চেষ্টা করছে। তারপর মে মাসে মাউন্টব্যাটেন সমস্ত রাজাদেরকে ডেকে বললেন যে নাথিং ডুইং, তোমরা এটাই হবে, হয় ইন্ডিয়ার সাথে যুক্ত হও না তো পাকিস্তানের সাথে যুক্ত হও, এবং স্টিল তোমরা ইন্ডিপেন্ডেন্টই থাকবে, কারণ ওরভাবেই সাইন করা হয়েছে। ইন্ডিয়ার জন্য এটা সাইন, জিন্না তখনও কিছু ওইভাবে ইনস্ট্রুমেন্ট বানাননি, সেটাতে আমরা আসছি যে জিন্না কিভাবে করত। এই অবস্থায় আমরা যাব নেক্সটে। এটা বোঝা দরকার যে তখন ভারত কি চাইছে, নেহেরু প্যাটেল কি চাইছেন, যে ভারতবর্ষটা যতটা সম্ভব ছেঁড়া না হয়ে একটা অখণ্ড জায়গা হোক। অর্থাৎ ভারতের ভেতরে যেই সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো সব ভারতের মধ্যে হয়ে যায়। জিন্না কি চাইছেন, জিন্না কিন্তু পুরোপুরি যেই পাকিস্তানটা চেয়েছিলেন সেটা তিনি পাননি। উনি চেয়েছিলেন পুরো বাংলা, উনি চেয়েছিলেন পুরো পাঞ্জাব। তো উনি বলছেন এটা তো একটা আধ খাওয়া পাকিস্তান আমি পেয়েছি, ইন্ডিয়া অনেক বড় হয়ে গেছে পাকিস্তানের থেকে, তো এবার ইন্ডিয়াকে দুর্বল করতে হবে আমার পলিটিক্যালি, এর মধ্যে কিন্তু ধর্ম টর্ম কিছু নেই, পলিটিক্যালি দুর্বল করতে হবে। তাহলে কি করতে হয়, যাতে ভবিষ্যতে ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্কটাতে কোনো ইন্ডিয়া হাবি না হতে পারে আর কি, মানে ইন্ডিয়া বেশি না করতে পারে। এক্স্যাক্টলি। তো উনি চাইলেন যে যতটা সম্ভব এই রাজ্যগুলো পাকিস্তানের সাথে চলে আসুক, বাকি রাজ্য যেগুলো ভারতবর্ষের ভূখণ্ডের ভেতরে পড়ছে, যেমন হায়দ্রাবাদ, যেমন ট্রাভাঙ্কোর, এরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাক। এটা জিন্না চাইছেন। এবার বাকি এরপরের গল্পটা হচ্ছে এই কন্টেস্টের। তাহলে মোটামুটি এত অবধি যেটা বোঝা গেল সেটা হলো যে বেসিক্যালি একটা সময় রাজারা ঔরঙ্গজেব চলে যাওয়ার পর রাজারা নিজেদের মতো রাজা হয়ে গেল, তারপর তারা নিজের মতো স্বাধীন শাসন চালালো, তারপর ব্রিটিশরা বললো তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা তোমার বন্ধু, তোমরাও রাজা আমরাও রাজা, এবং এটা হতে হতে ফাইনালি একটা পয়েন্ট অবধি আসলো, যেই পয়েন্টে ব্রিটিশরা বুঝলো যে ইন্ডিয়াকে এবার স্বাধীন করতেই হবে, তার জন্য মাউন্টব্যাটেনকে পাঠানো হলো এই পুরো বিষয়টা ম্যানেজ করার জন্য। আমি খুব ছোট করে এতক্ষণের ইয়েটা বলছি। মাউন্টব্যাটেনকে পাঠানো হলো, মাউন্টব্যাটেন এসে দেখলো যে ইটস এ ম্যাড হাউস, অপারেশন ম্যাড হাউসের মধ্যে ঢুকলো, সেখানে দেখলো এদিকে রায়াট চলছে, এদিকে ওই চলছে, এদিকে ওই চলছে, তার মধ্যে এই রাজারা কি করবে কেউ জানে না, আমরাও জানি না কি করে এই পুরোটা ইয়ে হবে। এবং ফাইনালি জিন্না, মুসলিম লীগ এবং কংগ্রেস এই দুজন মিলে ডিসাইড, তখন মানে ইন্ডিয়া পাকিস্তানটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন হয়ে গেছে অলরেডি, করতেই হবে, ওটা এক রাজ্য করা যাবে না বা এক রাষ্ট্র করা যাবে না। এবং ফাইনালি এই রাজাদের সঙ্গে একটা জায়গায় আসা হলো যে তোমরা ইন্ডিয়ার পার্ট হবে না পাকিস্তানের পার্ট হবে সেটা তোমরা ডিসাইড করো, কিন্তু যেরকমভাবে তোমরা ব্রিটিশদের সঙ্গে ছিল ইন্ডিয়ার সঙ্গেও সেইভাবেই থাকবে, তোমরা স্বাধীনই থাকবে। এই অবধি এটা মে মাস অবধি এসে পৌঁছেছি আমরা, মানে স্বাধীনতার আর কয়েকদিন বাকি, মে জুন জুলাই অগস্ট, মানে জুন জুলাই মানে 2 মাস 2.5 মাস বাকি আছে আর কি। এবার কি হলো, এবার তারপর রাজারা কি বললো, রাজারা কি করলো, এবং তার মধ্যে কোন কোন রাজা কি করলো এটা একটুখানি। এবার আমরা বেশিরভাগ রাজ্য, সবকটা রাজ্যের আলাদা আলাদা গল্প আছে, সেই সব গল্প তো আমরা বলতে পারবো না। 550টার মতো রাজ্যকে প্যাটেল এবং মেনন
মানিয়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করিয়ে নিতে। মানে বলে দিল যে তোমরা আমাদের মানে ভারত বা পাকিস্তান যেটাই হোক তোমরা যেটা ডিসাইড করবে, কিন্তু তোমরা মানে মাঝখানে ব্যাগরা দেবে না আর কি, ব্যাগরা দেবে না, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন তোমরা স্বাধীন থাকছো, স্বাধীন থাকতো, চলো অসুবিধা তো নেই, চাপ নেই। কয়েকটা রাজ্যে ব্যাপারটা ঝামেলায় মানে ব্যাগরা দিল, ঝামেলায় পড়ে গেল। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে জিন্নাহ চাইছিলেন একটা ভারতবর্ষের মাঝখান বরাবর একটা পাকিস্তানের অংশ থাক, যেটা জিন্নাহ যেই কারণে মানে দুর্বল করার জন্যই এটা চাইছে। যোধপুর আমরা গেছি, যোধপুরের সাথে পাকিস্তানের বর্ডার আছে, যোধপুর যদি পাকিস্তানে যুক্ত হয়, যোধপুর, উদয়পুর তারপরের রাজ্য, তারপরে হচ্ছে ভোপাল এবং ইন্দোর, এই পুরোটা উনি চাইছিলেন যে একবারে পাকিস্তানের পার্ট হোক, মানে একদিকে পাকিস্তান এখনকার পাকিস্তান, একদিকে এখনকার বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান সেই সময়, আর এই মাঝখানে ইন্ডিয়ার মাঝখানে একটা জায়গা, মাঝখানে একটা অনেকটা বড় জায়গা, অনেকটা লম্বা জায়গা, ভারত জুড়ে একটা বড় জায়গা। হ্যাঁ 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 একদম। হ্যাঁ, এবং এই পুরো ব্যাপারটাতে ভোপালের রাজার সাথে জিন্নাহর একটা সমঝোতা হয়েছিল। যোধপুরের ভোপালের রাজা রাজি ছিল ব্যাপারটাতে, এবং ভোপালের রাজা চাইছিল যে সে পাকিস্তানের পার্টি হোক। হ্যাঁ, যোধপুরের রাজাকে জিন্নাহ একটা ব্ল্যাঙ্ক শিট দিলেন, তোমার কি কন্ডিশন আছে তুমি লিখে নাও, যা কন্ডিশন দেবে আমরা রাজি, মানে সব দেবো তোমাকে, তুমি জাস্ট থাকো আমাদের সঙ্গে, তোমাকে করাচি পোর্ট ইউজ করতে দেবো ফ্রিতে, তুমি আর্মস যত খুশি নিজের ডিফেন্সের জন্য নিতে পারবে, তোমার ট্রেডের জন্য তোমার এখানে রেল বানিয়ে দেবো, আর যা কন্ডিশন তোমার আছে দরকার লিখে দাও, সাইন করবো, আমি সাইন করে দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্ক শিট। তার মানে জিন্নাহর জন্য এটা সত্যি খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ যোধপুর যদি না হয় তাহলে বাকিটা কিন্তু রাইট মুশকিল হয়ে যাচ্ছে। তো যোধপুরের রাজা প্রায় রাজি হয়ে যাচ্ছেন জিন্নাহর সাথে মিটিংয়ে, উনি সাইন করবেন আর কি। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট এডিসি তিনি বললেন রাজমাতার সাথে একটু কথা বলে তারপর, কারণ এটা তো সবার মাথায় আছে যাচ্ছে একটা টু নেশন থিওরি হিসেবে তৈরি হচ্ছে, পাকিস্তানটা মূলত মুসলিমদের, এখানে আমার প্রজাও সমস্ত হিন্দু, রাজাও তাই, ওখানে কি হবেটা কি, আর প্যাটেলের সাথে এদের একটা পুরনো কংগ্রেসের সাথে একটা সম্পর্ক ছিল, তো সেই মিটিংটাতে অ্যাভয়েড করলেন। তো হনুমান সিং গেলেন যে রাজমাতার সাথে, রাজমাতা বললেন তুমি প্যাটেলের সাথে কথা বলো, মাউন্ট ব্যাটেন এবং প্যাটেলের সাথে কথা বলো দিল্লিতে। নেক্সট ডে উনি দিল্লি যান, মাউন্ট ব্যাটেন বোঝানোর চেষ্টা করেন, বলে না, বলে তুমি তাহলে প্যাটেলের সাথে কথা বলো, যা বলবে তাই। প্যাটেল বললেন ওকে যে দেখো তুমি চাইছো ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো কিছুদিন আগেই মারা গেছেন, বেশি দিন না, জুলাই মাসেই মারা গেছিলেন, হ্যাঁ, বাবা কিন্তু তোমার দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছেন, একটা ফাদারলি, আর তুমি চাইলেও পাকিস্তানে যেতে পারবে না, ইন্ডিয়া এত স্ট্রং, তোমার জমিদাররা বিদ্রোহ করবে, কংগ্রেসের লোকজন ঢুকে যাবে তোমার রাজ্যে, ঝামেলা করবে, তুমি কি যেতে পারবে তোমার মনে হয়? ওরা কি বলছে, পোর্ট ইউজ করতে দেবে তো তুমি ইন্ডিয়ার পোর্ট ইউজ করো, আর্মসের তো তোমার দরকার নেই, ডিফেন্স তো আমরা দেখছি, রেল লাইন ঠিক আছে আমরা একটা রেল লাইন বানিয়ে দেবো, সাইন করো। হনুমান সিং ভয় পেয়ে গেলেন, প্যাটেলের মতন একটা পার্সোনালিটি, উনি বললেন ঠিক আছে সাইন করছি তাহলে, কিন্তু তখন তো ফিকল মাইন্ডেড, তখন প্যাটেল বলছেন যে ভাবছেন যে এই আমার রুম থেকে বেরিয়ে মাউন্ট ব্যাটেনের রুম অব্দি যাওয়ার মধ্যেও আবার চেঞ্জ হয়ে যেতে পারে, তো বললেন যে মেনন তুমি ওর সাথে যাও। মেনন বলে হ্যাঁ চলুন আপনাকে মাউন্ট ব্যাটেনের রুমে নিয়ে যায়, এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা গুলাল সিনেমা ছিল না, যেখানে অনেকেই দেখেছে গুলাল সিনেমাটা, যেখানে যে রাজস্থানের রাজা, পুরনো রাজারা সব এক হয়ে একটা নিজস্ব দেশ বানাবে বলে একটা, এমনি ওখানে একটা ডায়লগ আছে যে যোধপুরের রাজা প্যাটেলের সেক্রেটারির মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছেন যে যোধপুরের আমার প্রজাদের সাথে যেন অন্যায় না হয়, গদ্দারি মত কর। এই গল্পটা তখনকার। আচ্ছা, এই যে প্যাটেলের রুম থেকে মাউন্ট ব্যাটেনের রুমে যাচ্ছেন, হনুমান সিং পকেট থেকে একটা এইটুকু 7 সেন্টিমিটারের একটা সোনার রিভলভার বের করে প্যাটেলের মাথায়, মেননের মাথায় ঠেকিয়ে বলছেন যে আমি কিন্তু নিজের ইচ্ছে মতোই সাইন করবো, আমি কিন্তু তোমার কথা শুনবো না, কোনো প্রেসারে করছি না, কোনো প্রেসারে কিন্তু আমি করছি না, এটা আমার নিজের ইচ্ছা। সাইন করেছেন। পরে দেখা গেছে যে ওই যেটা বের করেছিলেন ওটা আসলে একটা পেন, ওটা পিস্তল নয়। ওটা কেউ একটা দিয়েছিল নিশ্চয়ই। হনুমান সিং এর প্রচন্ড শখ ছিল ম্যাজিক দেখানোর। আচ্ছা, লন্ডনের ম্যাজিক সার্কেলে মেম্বার ছিলেন, খুব একটা প্রেস্টিজিয়াস ম্যাজিক সার্কেল সেটা, যেখানে মাউন্ট ব্যাটেনও মেম্বার ছিলেন। তো ওটা হচ্ছে ওই ম্যাজিক পেন একটা, যেটা দেখলে পরে মনে হবে বন্দুক, আসলে ওটা পেন সোনার, ওটা বের করেছিলেন। পরে ওটা উনি ডোনেট করে দেন লন্ডনের ম্যাজিক সার্কেল, ওটা ওখানকার মিউজিয়ামে রাখা আছে। আচ্ছা, যে যোধপুরের রাজার, যদি আমরা ছবি পাই তাহলে এটা ছবি দেখানোর চেষ্টা করব, দেখতে পারবো। তো যোধপুর চলে গেল, কেটে গেল, তো উদয়পুর সঙ্গে সঙ্গে বলল না আমারও দরকার নেই, আমি যোধপুর হয়ে যাচ্ছি। ভোপাল কিছুদিন আরো ট্রাই করলো, কিন্তু হলো না, কারণ ভোপালের রাজা হামিদুল্লাহ
উনি চাইছিলেন, উনি অনেকদিন ধরেই ঝামেলা করছিলেন, হুম কিন্তু উনি চাইছিলেন যে মুসলিম যে একটা ব্রাদারহুড তৈরি হচ্ছে সেখানে আমি একটা লিডার হব। হুম জিন্না খুব একটা পাত্তা দেন, উনি করাচি গিয়ে একবার বুঝেছেন যে জিন্না এই ব্যাপারটাতে খুব একটা পাত্তা দিচ্ছে না, তো উনি সাইন করলেন, বললেন যে আমি সাইন করে দিচ্ছি কিন্তু 14 আগস্টের আগে আমার এটা যেন সেফে থাকে, হুম। পরে জানি, কারণ আমার প্রজাদেরকে আমি একটা কথা দিয়েছি। হুম ইন্দোর কিছুদিন চেষ্টা করলে ইন্দোরও হলো না। পেরে উঠলো না। ইন্দোরের গল্পে আমরা পরে আসবো, ইন্দোর কেন চেষ্টা করছিল। একটু শুধু বলে রাখি, ইন্দোরের রাজার যে প্রাইম মিনিস্টার তিনি হচ্ছে কাশ্মীরের যে শেখ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ তার দাদু। আচ্ছা। হ্যাঁ, যে কারণে ইন্দোরের ওপরে একটা প্রভাব ছিল, যে পাকিস্তানে যাওয়ার একটা প্রেশার ছিল। সেই গল্পটা আমরা পরে আসি। হুম কিন্তু এটা হলো এই মাঝখানের রাজ্যটা চলে গেল। আর 3টি রাজ্যের কথা আমরা বারবার শুনি, তার মধ্যে একটা হচ্ছে ট্রাভাঙ্কোর, কেরল এবং তামিলনাড়ু। সেখানে রাজার থেকে সেখানকার প্রাইম মিনিস্টার যিনি ছিলেন দিওয়ান রামাস্বামী আইয়ার বলে, তার কথা বেশি চলতো, কারণ ওখানে একটা ধর্মীয় একটা ইনফ্লুয়েন্স ছিল, যে তাদের বলা হতো যে রাজা মানে অ্যাকচুয়ালি ঈশ্বরই যা করার করছে, আমরা শুধু নিমিত্ত মাত্র। হ্যাঁ, পদ্মনাভ স্বামীর মন্দির, ওনারা রাজারা মনে করতেন বা সবাই মনে করতেন যে পদ্মনাভী স্বামী অ্যাকচুয়ালি রাজত্ব চালাচ্ছেন, রাজা তার ট্রাস্টি মাত্র। আর আরেকটা জনশ্রুতি সেটা হচ্ছে যে এই রামাস্বামী আইয়ারের সাথে তখনকার যে রাজা ছোট, তার মায়ের মানে রাজমাতার একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, সে কোট আনকোট। তো এই রামাস্বামী আইয়ারও বলছেন যে আমি ইন্ডিপেন্ডেন্ট হবো। এবার ওরা ইন্ডিপেন্ডেন্ট তো হতে পারতো চাইলে পরে, কেন? কারণ ওদের কাছে অনেকগুলো বন্দর আছে, মালাবার, হ্যাঁ, কোচিন, মালাবারের অনেক বন্দর রয়েছে ওদের কাছে, খনিজ খুব স্ট্রং, প্রচুর এমনিতেই বড় লোক একটা রাজ্য। প্লাস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের খুব ডিমান্ড। ভারতবর্ষের একমাত্র রেডিও অ্যাক্টিভ খনিজটা ওদের ওখানে, মোনাজাইটের ওখানে খনিজ আছে। ওরা চাইলে ইন্ডিপেন্ডেন্ট হতে পারতো, মানে ওদের পাওয়ার ছিল। ওদের কি, ওদের সঙ্গে কি হলো, ওনার একটাই শুধু ভয় ছিল, কেরল তো আমরা জানি কমিউনিস্টদের একটা বেশ স্ট্রং, এই রামাস্বামী আইয়ারের সবচেয়ে বড় ভয় ছিল যে কমিউনিস্টরা এই রাজ্যটাকে ধীরে ধীরে নিজেদের করে নেবে। প্যাটেলের সাথে যখন দেখা হলো তখন প্যাটেল বললেন যে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতেই পারেন, আপনারা বড় রাজ্য হতেই পারেন, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান এবং তারপরে যদি ওখানে একটা কমিউনিস্ট অভ্যুত্থান হয় বা আপনার প্রাণের ওপর যদি কোনো কমিউনিস্টরা অ্যাটাক করে, ভারত কিন্তু কিছু করতে পারবে না, এটা বুঝে সিদ্ধান্ত নেবেন। তিনি ফিরলেন, তার দুদিনের মাথায় একটা নাটক দেখে বেরোচ্ছেন একজন অ্যাকচুয়ালি অ্যাটাক করলো রামাস্বামী আইয়ারকে। বলা হয় ওটা কমিউনিস্ট, বলা হয়েছে যে ওটা নাকি একজন কমিউনিস্টই অ্যাটাক করেছিল। এর পেছনে কি আছে আমরা জানি না, বাট ঠিক আছে, এই যা শোনা যায় অতটুকুই শুনলাম আমরা, আর কিছু জানি না আমরা, কোনো মন্তব্য ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই করতে। তো এবার উনি ভয় পেয়ে গেলেন, সাইন হয়ে গেল ট্রাভাঙ্কোর আমাদের চলে এলো ইন্ডিয়ার ওই মানে যেই প্রবলেমের মধ্যে একটা প্রবলেম সলভ হলো, এরপর আরেকটা প্রবলেমের নাম হলো জুনাগড়, তাই তো? জুনাগড় খুব ইন্টারেস্টিং, কারণ হায়দ্রাবাদ তখন ইন্ডিপেন্ডেন্ট হবে বলছে, কাশ্মীর তখন ইন্ডিপেন্ডেন্ট হবে বলছে। হায়দ্রাবাদ ভারতবর্ষের ভূখণ্ডের মাঝখানে, রাজা মুসলিম আর প্রজা হিন্দু। কাশ্মীর ঠিক উল্টো, পাকিস্তানের সাথে লাগোয়া, কাশ্মীরের রাজা হিন্দু, ডোগরা হিন্দু, বেশিরভাগ লোক মুসলিম। জিন্না খুব একটা কাশ্মীরি মুসলিমদের পছন্দ করতেন না, এবং এটা কিন্তু লেখা রয়েছে বলে, আমি এমনি বলছি না, মুসলিম লীগের সমস্ত এতে পছন্দ করতেন না, কিন্তু কাশ্মীরি লোকরা চাইতেন যে, মাউন্ট ব্যাটেন চাইতেন যে কাশ্মীর চলে যাক পাকিস্তানে। আচ্ছা, জুনাগড় হয়ে দাঁড়ালো একটা দাবা খেলার একটা চালের মতো। জুনাগড়েরও হচ্ছে রাজা মুসলিম, বেশিরভাগ লোক হিন্দু। গুজরাটের একটা পার্ট, যেটা এমন একটা জায়গায় যেটাও আবার ইন্ডিয়ার, মানে পাকিস্তান হলে ওই জায়গাটা যদি শুধু আলাদা হয়ে যায় তাহলে খুব অসুবিধাজনক একটা জায়গা ওটা, কিন্তু ভারতবর্ষের ভূখণ্ডের মাঝখানে, হ্যাঁ, কিন্তু পাকিস্তান বর্ডার থেকে খুব দূরে নয়, হ্যাঁ, রাইট, হ্যাঁ। এই যেখানে অনিল আম্বানি না কি মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো, হ্যাঁ হ্যাঁ, জামনগর, হ্যাঁ, জামনগরের পাশেই হচ্ছে জুনাগড়, কারেক্ট। ওদের ইতিহাসে কি হলো সেটা বলার আগে আম্বানির কথা বলে যেটা মনে পড়লো, ওখানকার হাওয়ায় না পোষ্য প্রাণীদের প্রতি একটা কিছু যেন হয়। এখন আমরা হাতি নিয়ে দেখেছি, হাতি স্পা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, জুনাগড়ের যে রাজা ছিলেন মাহাবাদ খানের ছিল তেমনি কুকুর নিয়ে একটা প্রচন্ড ফ্যাসিনেশন।
ওনার একটা আলাদা মহল ছিল কুকুরের, সেখানে 800 থেকে 3000 কুকুর ছিল, প্রত্যেকের আলাদা আলাদা ঘর, প্রত্যেকের জন্য আলাদা অ্যাটেন্ডেন্ট, আলাদা বেড এবং আলাদা টেলিফোন, হ্যাঁ অ্যাটেন্ডেন্টের জন্য। পালকি করে প্রত্যেকটা কুকুর আসছে, হ্যাঁ, রাজমহলে যখন উনি আসছে। সেই সময় কুকুরগুলোর কি লাখ রে ভাই। সে ওনার ফেভারিট কুকুরের নাম ছিল রোশানা, গোল্ডেন রিট্রিভার রোশানা। রোশানার বিয়েতে হীরের নেকলেস পরে রোশানা গেছে হাতিতে চড়ে। বাহ, কুকুর হাতিতে চড়ে, বাহ, ভালো লাগছে দেখতে। আর তার সাথে বিয়ে হয়েছে ববির 4টে পায়ে 4টে সোনার ব্রেসলেট। ওফ। 50,000 মানুষ নিমন্ত্রিত ছিলেন, বিভিন্ন রাজারা নিমন্ত্রিত ছিলেন, ভারতের বড়লাট নিমন্ত্রিত ছিলেন। ওফ, এবং গেছেনও সবাই। বড়লাট যাননি, সেটা তো তাদের তো রাগ হয়েছে নিশ্চয়ই। রাগ হয়েছে, কিন্তু যাই হোক, কি হোক, সেই সময় 5 লাখ টাকা খরচা হয়েছে সেই কুকুরের বিয়েতে। তার জন্য জনতাকে আলাদা করে ট্যাক্স দিতে হয়েছে শুধু ওই বিয়েটার জন্য। মাহাবাদ খানের কুকুর আলাদাই লেভেল তো, মানে বাহ, সুন্দর। জামনগরে যেমন এখন হচ্ছে কাছাকাছি আর কি। তো এহেন জুনাগড় ফেসে গেল, কারণ জুনাগড়ের রাজা অবভিয়াসলি চাইছেন পাকিস্তানে আমি যুক্ত হয়ে যাব, কারণ আমি মুসলিম রাজা। পাকিস্তান ভাবলো যে এটা আমাদের পক্ষে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কেন? ভারত যদি ওর এই দাবিটা মেনে নেয়, রাজারা তো ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যদি এই দাবিটা মেনে নেয় তাহলে পরে হায়দ্রাবাদের নিজামের দাবিটাও মানতে হয় প্রিন্সিপালি। যদি দাবিটা না মানে তাহলে কি করতে হবে? জুনাগড়ে অ্যাটাক করতে হবে, তাহলে পরে পাকিস্তান কাশ্মীরে অ্যাটাক করলে সেটাও বৈধ হয়ে যাবে। তো প্যাটেল পড়ে উভয় সংকট। প্যাটেল পড়ে গেলেন সংকটে। কি করা যায় এবার? জুনাগড়কে কি করে নেওয়া যাবে? উনি কি করলেন? সমস্ত গোর্খা সৈন্যকে জুনাগড়ের বর্ডারে রেখে দিলেন। এই জুনাগড়ের প্রাইম মিনিস্টার ছিলেন বেনজির ভুট্টোর দাদু। আচ্ছা। তো অবভিয়াসলি তার একটা পাকিস্তান প্রীতি রয়েছে। বেনজির ভুট্টোর দাদু মাহাবাদ খানের কিন্তু খুব একটা আসে যাচ্ছে না। উনি ওই কার্পেটে চড়া আলাদিনের মতো, উনি আছেন হাওয়ায়। যে এরকম কুকুরের বিয়ে করে তার তো হাওয়াইতেই আছে ও। তিনি 4 রানী নিয়ে বিরাট কেনাকাটা, মানে 47-এ উনি ইউরোপ গেছেন কেনাকাটা করতে। 6 মিলিয়ন পাউন্ড খরচা করে এসছেন জাস্ট কেনাকাটাতে। বাপরে বাপ। সে সময় 6 মিলিয়ন পাউন্ড যাচ্ছে। ওনার কিছু আবদুল্লাহ চালাচ্ছে, সরি ভুট্টোই চালাচ্ছে বিষয়টা। তো বর্ডারে এসে গেছে পাকিস্তান ওদিকে বলছে যে না এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই মতাবস্থায় এবার প্যাটেলে একটা চাল করলেন, সেটা হচ্ছে একটা বম্বেতে গভর্নমেন্ট ইন এক্সাইল বলে একটা জুনাগড়ের গভর্নমেন্ট তৈরি হলো, আজাদ জুনাগড় গভর্নমেন্ট। আচ্ছা। আজাদ জুনাগড় মানে ওখানকার বলে যে হিন্দু যারা মেজরিটি তাদের একটা পার্ট, তারা বলেন যে আমরা জুনাগড়ের হিন্দু মেজরিটি, আমরা চাইছি তো ইন্ডিয়ার সাথে জুড়তে, গণতান্ত্রিক দেশে আমাদের কথাই তো মানা হবে, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না জুনাগড়ে। সমল দাস গান্ধী, যিনি গান্ধীজির ভাইপো, তার নেতৃত্বে ফ্রিডম গভর্নমেন্ট ইন এক্সাইল অফ জুনাগড় তৈরি হলো, এবং সেটা সশস্ত্র আন্দোলন। তারা এবার ফান্ড একত্র করা শুরু করলেন, বিভিন্ন থেকে চাঁদা তুলে, তাই দিয়ে শিখ এবং জাট সৈন্যদেরকে ভাড়া করা শুরু করলেন, যেবার আমরা সশস্ত্র অভ্যুত্থান করবো জুনাগড়ে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে। সমল দাস গান্ধী যেহেতু গান্ধীজির ভাইপো বা ভাগ্নে, উনি লিখলেন গান্ধীজিকে যে আমরা জুনাগড়ের এরকম সমস্যা, আমরা কিন্তু চাইছি যে জুনাগড়ের সশস্ত্র অভ্যুত্থান করতে, তার জন্য আমি চাঁদা তুলছি, আপনি কি এতে মত দেন? গান্ধীজি কিন্তু মত দিয়েছিলেন সশস্ত্র অভ্যুত্থানের জুনাগড়ে। গান্ধীজিকে আমরা অহিংস বলেই জানি, বাট এরকম উনি বলেছিলেন এখনকার যে পরিস্থিতি তাতে এছাড়া উপায় নেই, তুমি যা করছো তাতে আমার অমত নেই। হ্যাঁ, মানে পলিটিক্স অ্যাকচুয়ালি, মানে সেই মুহূর্তে পলিটিক্যাল যা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল গান্ধীজির কাছে, এবং সেই কারণে উনি বলেছিলেন ওকে। এই মত অবস্থায় নেহেরু ইউনাইটেড নেশনসে গিয়ে বললেন যে এখানে প্লেবিসাইট হবে। প্লেবিসাইট মানে কি? যে জনতাকে জিজ্ঞেস করা, একটা ভোট হবে যে আপনি ইন্ডিয়াতে যেতে চান না পাকিস্তানে যেতে চান। প্যাটেল বললেন যে প্লেবিসাইট হবে, আগে শান্ত হোক সমস্ত ব্যাপারটা। এই সশস্ত্র অভ্যুত্থানের এরা ঢুকেছেন, প্রচুর ঝামেলা হচ্ছে। ভুট্টো তখন না পেরে, আচ্ছা এর মাঝখানে কি মাহাবাদ খান চলে গেলেন করাচি তার সমস্ত রানীর নিয়ে। উনি বললেন এটা আমার দ্বারা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, মানে উনি ওখানে না থেকে বলে যা খুশি হোক আমি তো যাই। উনি প্রায় 30টা মতো গাড়ি নিয়ে, চার্টার ফ্লাইট ছিল, 4 রানী, 24টা তার সন্তান সন্ততিকে এবং বেশ কিছু কুকুর নিয়ে রওনা হলেন, এয়ারপোর্টে পৌঁছলেন।
পৌঁছে এক রানীর মনে হলো একটা মেয়েকে আমি ফেলে এসেছি রাজমহলে। এত ছেলে মেয়ে হলে একটা মিস হয়ে যেতে পারে। তো বলেন আপনারা একটু দাঁড়ান, 1 ঘন্টার মধ্যে আমি গিয়ে ওকে নিয়ে আসছি। হ্যাঁ যাও। তো একটা গাড়ি নিয়ে উনি চলে গেলেন। মাহবাদ খান বললেন এই তো ভালো হয়েছে, আমি আরো 2টো কুকুর নিতে পারবো। নিয়ে চলে এলেন 3 রানী, বাকি বাচ্চা এবং 2টো এক্সট্রা কুকুর নিয়ে উনি করাচি চলে গেছেন। করাচিতেও নাকি ওনার আন্ডারগ্রাউন্ড এয়ার কন্ডিশন বেসমেন্ট উনি বানিয়েছিলেন কুকুরদের জন্য। বাহ, আচ্ছা। তো যা হোক, ভুট্টো এবার যাবার সময় সমস্ত রত্ন সব নিয়ে গেছে, যা টাকা পয়সা। ভুট্টোর কাছে না আছে টাকা, না আছে আর্মি। বললেন ইন্ডিয়ান আর্মি ঢুকে আমার এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক করে দাও। ইন্ডিয়ান আর্মি ঢুকলো। এবার অবভিয়াসলি ইন্ডিয়ান আর্মি ঢোকার সাথে সাথে অনেকে বলেন যে লুটতরাজও হলো, ইত্যাদি হলো। তারপরে একটা ভোটও হলো। ভোটে দেখা গেল যে 2.5 লক্ষ ভোট পেল ভারতবর্ষের পক্ষে, 120টা ভোট পেল পাকিস্তানের পক্ষে। যারা মুসলিম ছিলেন তারাও ভারতের পক্ষেই দিলেন। কেন দিলেন? কারণ যে ব্যালট পেপারগুলো ইস্যু করা হয়েছিল তার পেছনে কাকে ইস্যু করা হচ্ছে সেই নামটা প্রিন্টেড, মানে কে ভোট দিচ্ছে সেটা জানা যাবে এরকম একটা ব্যালট পেপার ইস্যু করা হলো। প্রচন্ড মারাত্মক মাথা ইউজ করে এই পলিটিক্সটা করা হয়েছে। যখন জিজ্ঞেস করলে এটা কি করে, বলে ওহো প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ এটা, এবং অবভিয়াসলি যদি কেউ জানে যে আমি কি বলছি সেটা জানা যাবে, তাহলে সেটা ইন্ডিয়ার পক্ষে হওয়াটাই স্বাভাবিক। ইন্ডিয়ান আর্মি গোর্খা রেজিমেন্ট তখন ভেতরে জুনাগড়। একদম পাগল নাকি কেউ পাকিস্তান বলবে? তো দুর্দান্ত পলিটিক্যাল মুভ এটা। কিন্তু হ্যাঁ, এগুলোকে আমরা সাপোর্ট করি আর না করি, এভাবেই করা হয়েছে। কিন্তু মানে যদি তুই মাথার জায়গা থেকে কূটনীতির কথা বলা হয়, চাণক্য বেঁচে থাকলে খুশি হতেন আমার মনে হয়। তাই অ্যাকচুয়ালি। তো তারপর পাকিস্তান তো বুঝলো ব্যাপারটা। পাকিস্তান ইউনাইটেড নেশনসে গিয়ে বলে এটা ভুলভাল প্লেবিসাইড হয়েছে, এটা হয়নি, তোমাদের আন্ডারে একটা নিরপেক্ষ হতে হবে। ইউনাইটেড নেশনস বললেন যে তাহলে ঠিক আছে, যেহেতু জুনাগড়ের প্রবলেমটা কাশ্মীরের মতোই, কাশ্মীরের সমস্যার আগে সমাধান হোক, তারপরে আমরা জুনাগড়ের সমস্যা নিয়ে আমরা কথা বলবো বা ডিসিশন নেবো। আজ অবধি সেইটা কিন্তু পেন্ডিং কেস ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। মানে ঘটনাটা ওইখানেই থেকে গেছে। ঘটনাটা ওখানেই থেকে গেছে। ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে। পাকিস্তানের ম্যাপ, অফিসিয়াল ম্যাপ যদি খুঁটিয়ে দেখা যায়, ওরা এখনো জুনাগড়কে পাকিস্তানের বলে ক্লেম করে, এবং ইউনাইটেড নেশনসে এটা একটা পেন্ডিং কেস। আচ্ছা, এটা একটা অদ্ভুত ইতিহাস। কিন্তু তো এবার জুনাগড় হয়ে যাওয়ার পরে কাশ্মীর আর হায়দ্রাবাদ, সেগুলো খুব একটা প্লেজেন্ট হিস্ট্রি নয়। কাশ্মীর নিয়ে কি কথা বলা উচিত আমাদের, না বলবো না? দেখ, প্রথম কথা হচ্ছে কাশ্মীরের বিতর্কিত বিষয় তো, এবং ইনি ভদ্রলোক যেভাবে লিখেছেন, আমি চেষ্টা করি জেনারেলি সব বই একটুখানি মাঝখান দিয়ে বেরোনোর, খুব বায়াস যেন না হয়, কিন্তু ভদ্রলোক যেভাবে লিখেছেন তাতে একটুখানি বায়াস কিন্তু লাগতে পারে লোকে। আচ্ছা ঠিক আছে, চলো কাশ্মীর নিয়ে একটু তাহলে কথা বলি। তো আমি সেই ডিসক্লেমারটা দিয়ে শুরু করি। বেশ ঠিক আছে। দেখ, উনি তো ইতিহাসই বলেছেন, উনি তো ফ্যাক্টসই বলেছেন, তো আমরা ফ্যাক্টস নিয়ে কথা বলবো। আমরা তো আর আলাদা করে নিজেদের মতো কোনো ওপিনিয়ন দিচ্ছি না। এবার ফ্যাক্টস তো অনেক রকম হয় না, সব সত্যি বলা বা না বলা। ঠিক আছে, চলো আমরা ওনার ভার্সন বলছি, আমাদের ভার্সন নয় কিন্তু এটা। হ্যাঁ, তো কাশ্মীরের হরি সিং তখন রাজা, মানে করণ সিং যিনি ইউনিয়ন মিনিস্টারও পড়েছেন, তার বাবা। হরি সিং ভদ্রলোককে যেভাবে জন দেখিয়েছেন যে খুব আরামায়েশ পছন্দ করতেন আর কি। মিস রবিনসন বলে এক ভদ্রমহিলার সাথে তাকে এক হোটেল রুমে পাওয়া যায় প্যারিসে। আচ্ছা, হ্যাঁ, সেটা নিয়ে ব্রিটিশ এবং আমেরিকান নিউজ পেপারে খুব লেখালেখি হয়। এই ধরনের একজন মানুষ। এবং কাশ্মীরে কিন্তু যেমন আমাদের ট্রাভেল করে 47% লিটারেট মানুষ, স্বাক্ষর লোক, কাশ্মীরে 2% লোকের শুধু পড়াশোনা জানতেন সেই সময় 47। এবং সেখানকার মুসলিমদের অবস্থা খুব ভালো ছিল না। হিন্দু রাজা, মুসলিম প্রজা, মুসলিমদের অবস্থা ভালো ছিল না, এবং সরকারি কাজকর্মেও মুসলিমরা খুব কম ছিলেন। বলা হয় উনি মুসলিমদের উপর অত্যাচার করেছেন 1930-31-এ। সে সময় থেকে একটা আন্দোলন শুরু হয়। শেখ আবদুল্লাহ তখন একজন লিডার হয়ে ওঠেন এবং শেখ আবদুল্লাহকে জেলে পাঠানো হয়। এমত অবস্থায় 1947 এলো। এবার কাশ্মীরটা কেন ইন্ডিয়ার পক্ষে জরুরি ছিল? মাউন্টব্যাটেন চাইতেন, আমি আগেই বলেছি, মাউন্টব্যাটেন কিন্তু চাইতেন যে কাশ্মীর পাকিস্তানেই যাক, ওটা লজিক্যাল। ইন্ডিয়ার পক্ষে খুব জরুরি হয়ে যায়, কারণ নেহেরু নিজে কাশ্মীরি, মানে কাশ্মীরি প্রেস্টিজ প্রজেক্ট হয়ে যায়, প্রেস্টিজ প্রজেক্ট, যে আমি কাশ্মীরি, আমার কাশ্মীরটাই যদি ভারতে না থাকে তাহলে আমি কিসের প্রধানমন্ত্রী? এই একটা। দ্বিতীয়, শেখ আবদুল্লাহর সাথে নেহরুর একটা বন্ধুত্ব ছিল। তো নেহরু মনে করতেন যে শেখ আবদুল্লাহ যদি বাইরে আসেন তাহলে শেখ আবদুল্লাহ ওখানকার মুসলিম লোককেও বোঝাতে পারবেন যে ইন্ডিয়ার সাথে যুক্ত হও। দ্বিতীয়। তৃতীয় একটা বড় কারণ, যে একটা মুসলিম মেজরিটি স্টেট যদি ইন্ডিয়ায় চলে আসে তাহলে পরে
যেটার কংগ্রেস এতদিন বিরোধিতা করে এসছে, দ্বিজাতি তত্ত্ব বা 2 নেশন থিওরি, সেটা প্রমাণিত হয়। অর্থাৎ ইন্ডিয়ার সেকুলারিজমটা অনেক বেশি প্রতিষ্ঠিত হয়, মানে সেকুলার কান্ট্রি হিসেবে কাশ্মীরকে পাওয়াটা আমাদের জন্য সেই সময়, মানে ইন্ডিয়ার জন্য খুব জরুরি ছিল, নেহেরুর জন্য তো ছিলই, নেহেরুর জন্য ছিল। কিন্তু এমতাবস্থায় হরি সিং যখন দেখছেন যে ইন্ডিয়াতে যাবেন না পাকিস্তান যাবেন, উনিও একটু কনফিউজড। সে সময় উনি পাকিস্তানের সাথে একটা স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট সাইন করেন, যে পাকিস্তানের সাথে ট্রেড, ট্রাভেল, ট্যুরিজম এ সমস্ত হতে থাকবে, ব্যবসা বাণিজ্য হবে। মেননকে বলেন, মেনন সে সময় অন্যান্য রাজ্যে এত বিজি, উনি আর সময় করে উঠতে পারেন না, মানে আর বাকি অনেক কিছু হ্যান্ডেল করছেন উনি, তো উনি ম্যানেজ করে উঠতে পারেননি টাইমটা। হ্যাঁ, হলো রাইট। তো এবার এই করতে করতে 15 আগস্ট এসে গেল। 15 আগস্ট অব্দি কাশ্মীর সাইন করলো না ইন্ডিয়ার সাথে, করলো না, বরঞ্চ ওখানকার যে মুসলিম পপুলেশন, এবং এই কাশ্মীর কিন্তু আমরা শুধু ইন্ডিয়ান অকুপাইড বলছি না, যেটা এখন যেটাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে বা পাক অধিকৃত কাশ্মীর বলে যেটাকে, সেই পার্টটা সহ পুরো কাশ্মীরটা তারা কিন্তু, তাদের মধ্যে একটা সংখ্যা কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগটা উঠিয়ে দিয়েছে। আচ্ছা, মানে 15ই আগস্টে, 14ই আগস্টে, হ্যাঁ। মুসলিম লীগ নিজে থেকে খুব বেশি ইন্টারেস্টেড নয়। অগস্ট অবধি মুসলিম লীগের একজন লিডারও কাশ্মীরে আসেননি। আচ্ছা, কারণ জিন্নাহ পার্সোনালি কাশ্মীরের মুসলমানদের মুসলমান মনে করতেন না। কেন, কারণ আছে কোনো? ওনার মনে হতো যে এরা একটু অন্যরকম ইসলাম প্র্যাকটিস করে। আরেকটা আমার মনে হয় একটা জিনিস হতে পারে, সেটা হলো হিন্দু রাজার মানে হিন্দু রাজা যেহেতু ওখানে আছে, সেটাও একটা কারণ হতে পারে। কারণ এর আগে যদি দেখা যায় জুনাগড় নিয়ে বা ভোপাল নিয়ে যেই স্ট্যান্ডটা ছিল জিন্নার, সেখানে কিন্তু দুজনই মুসলিম রাজা ছিল। রাইট। তো সেক্ষেত্রে এখানে হিন্দু রাজার জন্য হতে পারে। এবার এরকম একটা সময় 15ই আগস্ট হয়ে গেল, হয়নি। জিন্নাহ নেবে কিনা পাকিস্তানের ভেতরে এটা নিয়েও শিওর নয়, ইন্ডিয়াও কিছু বলছে না। এমতাবস্থায় একটা সৈন্যের একটা দল ছিল মুসলিমরাই, যারা ব্রিটিশ সেনার অধীনে ছিল। আচ্ছা, ব্রিটিশ সেনাতে কাজ করতো তারা, এই পুঞ্চ, বারামুলা, এই সমস্ত জায়গার লোকজন। এরা ফিরে এসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এদের এক্সপেকটেশন ছিল আমরা তো সেনাই, তো আমরা তো যুদ্ধই করতে পারি, তো আমাদের রাজা আমাদেরকে যুদ্ধে নিয়ে নেবে, মানে সেনাতে নিয়ে নেবে। হরি সিং বলেন না, নেব না। উল্টে তাদেরকে বলেন তোমরা চাষবাস করো, কিন্তু তোমাদের যেহেতু জমি টমি নেই, তোমাদের বেশি ট্যাক্স দিতে হবে। এটা খুব খেপে গেল এরা। খেপে গিয়ে এরা একটা নো ট্যাক্স ক্যাম্পেইন শুরু করলো ওখানে। এই অগাস্ট সেপ্টেম্বরে হচ্ছে কিন্তু এটা। সেটাকে হরি সিং খুব কঠোরভাবে দমন করলেন। দমন করতে গিয়ে কি করলেন, এরা তো সৈন্য, এদের কাছে তো অস্ত্রশস্ত্র ছিল, সেগুলো নিয়ে নিলেন ওদের থেকে জবরদস্তি, এবং ওদের উপরেই প্রয়োগ করলেন। আবার একটা রায়টের মতো ব্যাপার তৈরি হলো। এতে উত্তর পশ্চিম পাকিস্তানের লোকজন খুব খেপে গেল, বিশেষত যে ট্রাইবসগুলো ছিল তারা খুব খেপে গেল, তারা একত্রিত হওয়া শুরু করলো। এইখানে পাকিস্তান প্রথম বুঝলো যে আমাদের কাছে একটা অপশন আছে, কাশ্মীর আমাদের কাছে চলে আসতে পারে, কারণ জনগণ কিন্তু কাশ্মীরের একটা বড় সংখ্যক লোকজন চাইছে ইন্ডিয়া থেকে বেরিয়ে, মানে অবভিয়াসলি রাজার প্রতি বিদ্রোহ এবং ওভারঅল যা সিচুয়েশন, তাতে ওরাও চাইছে যে পাকিস্তানে চলে গেলে ভালো হয়। এই জায়গাটাতে বিতর্কটার প্রথম শুরু। যেমন 1948-এর যে যুদ্ধটা আমরা বলি, যে পাকিস্তান থেকে ট্রাইবসরা ঢুকেছিল কাশ্মীরে এবং পাকিস্তান আর্মি সাপোর্ট করেছিল, ইনি যেটা বলছেন যে পাকিস্তান আর্মি ঢোকেনি অ্যাকচুয়ালি, কারণ সেই সময় অবধি ইন্ডিয়ান আর্মি এবং পাকিস্তান আর্মি দুটোরই হেড হচ্ছে ব্রিটিশরা, তখন অবধি চেঞ্জ হয়নি দেশীয় জেনারেলদের হাতে। এরা কখনোই এটা সাপোর্ট করতো না। তা সেটা আমরা ইতিহাসে একটা বিতর্কিত জায়গায় রেখে দিই, কিন্তু ঘটনা হচ্ছে এরা ঢুকে পড়লো, এরা অ্যাটাক করা শুরু করলো পুঞ্চ থেকে বারামুলা হয়ে। এরা ঢুকতে ঢুকতে কাশ্মীরের ভেতরে, যে আমরা রাজার সৈন্যকে হারিয়ে আমরা কাশ্মীরটাকে নিয়ে নেব, তারপরে ডিসাইড হবে যে কাশ্মীর ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে। মূলত তারা পাকিস্তানেই যেতে চাইছিলেন। 24শে অক্টোবর 22শে অক্টোবর এরা ঢোকা শুরু করলেন বারামুলাতে, খুব লুটতরাজ করলেন। 24শে অক্টোবর নাগাদ এরা শ্রীনগরের 50 কিলোমিটারের কাছাকাছি চলে এসছে। আচ্ছা, এবং এটা একটা বড় সেনা, ট্রাইবাল সেনাই, কিন্তু যেহেতু এরা ব্রিটিশ সেনাবাহিনীতে ছিল, তারপরে ট্রেন্ড হয়েছে, এবং অনেকে বলেন যে ওখানে পাকিস্তান আর্মির লোকও ছিল, এরা কিন্তু অ্যাটলিস্ট হরি সিং এর আর্মিকে তো হারিয়ে দিয়েছে। একটা পাওয়ার স্টেশন ছিল, সে পাওয়ার স্টেশনটা দখল করে নিল। এই হরি সিং ভয় পেলেন। হরি সিং ভয় পেয়ে তখন মাউন্ট ব্যাটেনকে খবর পাঠালেন যে আমি ইন্ডিয়ার সাথে যুক্ত হতে রাজি আছি এবং তোমরা আমাকে সেনা সাহায্য পাঠাও। ওকে, এই 24শে অক্টোবর
তখন মেনন এবং শ্যামবাহাদ মানে আমাদের মানেকশ এরা দুজন গেলেন ওখানে, ওনাকে বললেন যে ঠিক আছে চলে এসো। উনি রওনা হলেন ওখান থেকে চলে আসার জন্যে। 25শে অক্টোবর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করলেন, 26শে অক্টোবর ইন্ডিয়ান আর্মি গেল এবং ওদেরকে সরিয়ে দিল যতটা সরানো যায়, এই লাইন অফ কন্ট্রোল তৈরি হলো। এদিকে শেখ আবদুল্লাহকে রিলিজ করা হয়েছে, কারণ নেহেরু বলেছিলেন যে শেখ আবদুল্লাহ রিলিজ হয়ে ইন্ডিয়াতে সাপোর্ট করবেন, কিন্তু শেখ আবদুল্লাহ রিলিজ হওয়ার পরে উল্টো সুর গাইছেন, কারণ তখন আমেরিকার প্রচুর অফিসার এরা এসে বলছে যে না এখানে কিন্তু তোমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারো, এখানে ট্যুরিজমের চান্স আছে, আমেরিকা অনেক সাপোর্ট করবে। তো শেখ আবদুল্লাহও ইন্ডিপেন্ডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলেন। আচ্ছা, সেই কারণে এই যুদ্ধটা শুধুমাত্র মানে বলা হয় এখনকার ইয়েতে যে ইন্ডিয়ান আর্মি শুধু হরি সিং এর সাথেই কন্ট্রাক্টটা হয়েছিল, শেখ আবদুল্লাহ সেই কন্ট্রাক্টের পার্ট ছিলেন না। এবং পাকিস্তানও কিন্তু অ্যাকচুয়ালি বুঝে গেছিল, ফয়াজ আহমেদ ফয়াজ, জিন্নাহ, লিয়াকত আলীরা বুঝে গেছিলেন যে যখনই সেনা ঢুকে গেছে পাকিস্তানের ওই যে ট্রাইবাল সেনা, তখনই আমরা কাশ্মীর হারিয়ে ফেলেছি। এই হলো কাশ্মীরের গল্প। মানে শান্তিপূর্ণভাবে বিষয়টা ঘটলে হয়তো একটা চান্স ছিল, কিন্তু যেহেতু ব্যাপারটা এরকম জায়গায় চলে গেছে, এখন ব্যাপারটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এবার ইউনাইটেড নেশনসে যাওয়া হলো, সেখানে গিয়ে বলা হলো এখানেও প্লেবিসাইড করো তাহলে। তো সেটা কন্ডিশনাল, প্যাটেল রাজি হচ্ছেন না ইত্যাদি। একটা লাস্ট কাশ্মীরে বলে নিই যে একটা বিতর্কের বিষয় আছে। এই ডেটগুলো যে আমি বললাম যে 24শে অক্টোবর উনি খবর পাঠালেন, 25শে অক্টোবর মেনন গেলেন, 26শে অক্টোবর সাইন হলো, 27শে অক্টোবর ইন্ডিয়ান আর্মি কাশ্মীরে গিয়ে অ্যাটাক করলো। ডেটগুলো খুব ইম্পর্ট্যান্ট। 24শে অক্টোবর উনি খবর পাঠানোর 25শে অক্টোবর যাবার পরে তো ওরা সমস্ত জিনিসপত্র নিয়ে রওনা দিয়ে দিয়েছে। অনেকে বলেন যে 26শে অক্টোবরের মধ্যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটা সাইনই হয়নি না। আচ্ছা, যদি সাইন না হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান আর্মি কি এখতিয়ারে কাশ্মীরে চলে গেল? তখন তো কাশ্মীর ইন্ডিয়ার পার্ট নয়, তাই না? এটা নিয়ে একটা বিতর্ক এখন অবধি রয়েছে। আচ্ছা, এই হচ্ছে কাশ্মীরের আমাদের গল্প। তারপরে বাকিটা রাজনীতি, বুঝেছি। বাকিটা তারপরে এখন অবধি তার একটা অসুবিধা এবং তারই আফটারম্যাথ আমরা এখনো দেখে যাচ্ছি আর কি। হ্যাঁ, হোপফুলি কাশ্মীর উইল বি পিসফুল সুন। হ্যাঁ। আরেকটা বড়, সেটা হচ্ছে হায়দ্রাবাদের রাজা ছিলেন তখন ওসমান আলী। তিনি কিন্তু অনেক ভালো কাজও করেছেন, যেমন উসমানিয়া ইউনিভার্সিটি বানিয়েছেন, আনটাচেবিলিটিকে উনিও ব্যান করেছেন, দেবদাসী প্রথা রুখে দিয়েছিলেন ওখানে, প্রাইমারি এডুকেশনকে উনি কম্পালসারি করেছেন, এসব সমস্ত ছিল। কিন্তু উনি স্বপ্ন দেখতেন ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, ওনার কিন্তু পাকিস্তানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ইন্ডিপেন্ডেন্ট হবেন উনি। যথেষ্ট বড়, ওরা বলছেন যে ইউনাইটেড নেশনসে যত দেশ তখন রয়েছে তার 40টা দেশের থেকে আমরা বড়, আমরা ইন্ডিপেন্ডেন্ট হব না কেন? তারা ফ্রান্সে গিয়ে তারা তখন এম্বাসি বানাচ্ছে, কিন্তু ফ্রান্সে এম্বাসি বানাচ্ছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন কেনার জন্য চেক রিপাবলিকের কাছে অর্ডার পাঠাচ্ছে। এই সমস্ত হওয়ার মাঝখানে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট তারা সাইন করলেন ইন্ডিয়ার সাথে। স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, কিন্তু ব্রিটিশদের সাথে যা সমঝোতা ছিল আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, কিন্তু ব্রিটিশদের সঙ্গে যা সমঝোতা ছিল সেটা ইন্ডিয়ার সঙ্গে থাকবে, মানে এই ইন্ডিয়ান এই গভর্নমেন্টের সঙ্গে থাকবে। হ্যাঁ, হলো। কিন্তু হায়দ্রাবাদের রাজার মন মানছে না। আচ্ছা, এ সময় একটা কোমল রিজভি বলে একজন মুসলিম লিডার, তিনি উঠে এলেন ইত্তিহাদ উল মুজাহিদিন বলে একটা দলের সাথে। ইত্তিহাদ উল মুজাহিদিন এরা বেসিক্যালি খুব ওই যাকে বলে খুব উগ্র জাতীয়তাবাদী হায়দ্রাবাদী একটা উগ্র, হ্যাঁ ওরকম একটা দল, যাদের রাজাকার বলে একটা প্যারামিলিটারি ফোর্স তৈরি করে ফেললেন এরা বেশ অত্যাচার শুরু করলেন ওখানকার হিন্দু প্রজাদের সাথে। আচ্ছা, এবং এরা ঘিরে ফেললেন হায়দ্রাবাদের নিজামের প্যালেস, যে আপনি সাইন করতে পারবেন না ইন্ডিয়ার সাথে। অনেক চেষ্টা চরিত্র চলছে, কিন্তু কিছুতেই সাইন হচ্ছে না ইন্ডিয়ার সাথে। তবুও নিমরাজি হয়ে সাইন হওয়ার পর হায়দ্রাবাদের রাজা কি করলেন, এই তলে 20 কোটি টাকা পাঠিয়েছেন পাকিস্তানে। আচ্ছা, হ্যাঁ, রাজাকারদেরকে বলছেন যে হ্যাঁ তোমরা আরও অশান্তি তৈরি করো এখানে। হ্যাঁ, তো রাস্তা আটকে দিচ্ছেন ইন্ডিয়ান ফোর্সকে, বা ইন্ডিয়ান কিচ্ছু ঢুকতে দিচ্ছেন না। তো নেহেরু বিরাট খেপে গেছেন এই সময়। নেহেরু বলছেন যে তোমাদেরকে আমি শেষ করে দেবো, মানে অ্যানহাইলাইট করে দেবো। তো নেহেরু প্যাটেল মিলে একটা প্ল্যান বানিয়েছেন, সেটার নাম হচ্ছে অপারেশন পোলো। এই মাউন্ট ব্যাটেন নেই, মাউন্ট ব্যাটেন তো সিঙ্গাপুর গেছিলেন, এসে দেখলেন যে আমার ফেভারিট
খেলার নামে একটা অপারেশন বানানো হয়েছে, যার মানে হচ্ছে হায়দ্রাবাদকে আমরা নির্মূল করে দেবো, বাই ফোর্স আমরা হায়দ্রাবাদ নিয়ে নেবো। মাউন্ট ব্যাটেন রাজি হচ্ছেন না। মাউন্ট ব্যাটেন মেন্ডেনকে বলেন, এটা আমি লাস্ট আমার লিগেসি, এটা রেখে যেতে চাই না। তো তিনি অনেক কথাবার্তা বলে হায়দ্রাবাদের লোকের সাথে, মানে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলে একটা চুক্তির জায়গায় এলেন, যেটা হচ্ছে যে তোমাদের এখানে একটা অ্যাসেম্বলি হবে, সেই অ্যাসেম্বলিতে 60% নন মুসলিম থাকবে, রাজাকারদের ব্যান করে দেওয়া হবে, হ্যাঁ, এবং এখানে একটা ভোট হবে, ওই প্লেবিসাইড, যেখানে লোকজনকে দেওয়া হবে এই অপশনটা যে তোমরা ইন্ডিয়াতে থাকবে না পাকিস্তানে থাকবে। প্যাটেল রাজি হচ্ছেন না। মানে পাকিস্তানে থাকবে মানে কেন? এটা তো এই কথাটা তো ছিল না, কারণ ওর তো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল। 3টে অপশনই ধরা যাক দেবে এরকম। আবার হ্যাঁ, তো পাকিস্তান তখন অস্ত্র টস্ত্র পাঠাচ্ছে, এই সমস্ত খবর টবরও আছে। লাস্ট আমরা মাউন্ট ব্যাটেনের বিদায় সমারোহ হচ্ছে সিমলায়, না মুসৌরি সিমলা, ওখানে মাউন্ট ব্যাটেনকে প্যাটেল গিয়ে বললেন যে আপনার এই যে 1 বছর আপনি থাকলেন, কি আই এম গ্রেটফুল যে ভারতবর্ষের স্বাধীনতা যতটা হয়েছে এবং যতটা রক্ত কম খরচ করে সম্ভব সেটাই আপনি করেছেন, অ্যান্ড ইউ হ্যাভ বিন আ ভেরি গুড ফ্রেন্ড। তো আপনাকে কীভাবে আমরা আমাদের থ্যাঙ্কস জানাবো? মাউন্ট ব্যাটেন বললে, তুমি সত্যি চাও আমাকে থ্যাঙ্কস জানাতে? হ্যাঁ। বলে তাহলে হায়দ্রাবাদের এই চুক্তিটা মেনে নাও। কি চুক্তি? যে ওখানে একটা প্লেবিসাইড হবে। আচ্ছা। এবং ওখানে প্লেবিসাইড হবে, সেখানে একটা অপশন থাকবে ইন্ডিপেন্ডেন্ট ওরা হতে পারে। আচ্ছা। উইথ দ্য কন্ডিশন যে ওখানে একটা অ্যাসেম্বলি তৈরি হবে যেখানে 60% নন মুসলিম থাকবে এবং রাজাকারদের ব্যান করা হবে। প্যাটেল নাকি তখন খুব মানে প্রায় চোখে জল চলে এসছে, বলছে এটা হলে আপনি খুশি? হ্যাঁ, এটা হলে আমি আমার লাস্ট লিগেসিটা এটাই রাখতে চাই, হায়দ্রাবাদে আমি রক্ত ক্ষয় দেখতে চাই না। প্যাটেল রাজি হয়ে গেল। খুব ভালো করে প্যাটেল জানতেন যে এই চুক্তিটা হায়দ্রাবাদের নিজামই মানবে না। রাজি হয়েছেন মাউন্ট ব্যাটেনের সাথে, কিন্তু নিজাম মানলেন না। অতঃপর কি হলো, অপারেশন পোলো এফেক্টিভ হলো, ইন্ডিয়ান সোলজার ঢুকলো ওখানে, এবং প্রায় একটা নির্মম অত্যাচার হয়েছে ওখানে ইন্ডিয়ান সোলজারদের দ্বারা। 50,000, মানে অনেক আছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের নিজস্ব একটা রিপোর্ট, যেটা নেহেরু পরে কমিশন করেছিলেন, সেখানেই বলছে 50,000 মুসলিম পপুলেশন ওয়ার কিল্ড বাই ইন্ডিয়ান আর্মি। আচ্ছা। এই করে হায়দ্রাবাদ ভারতবর্ষের পার্ট। ওকে, বেশ। তাহলে অনেকগুলো গল্প আমরা বুঝলাম, হায়দ্রাবাদ কি করে পার্ট হলো, কাশ্মীরের প্রবলেমটা কি ছিল এক্স্যাক্টলি, এবং কিভাবে 22 থেকে 26 অক্টোবর অব্দি কী কী ঘটলো, এই সমস্ত তো বুঝলাম। আর এবার আমার বক্তব্য হয়ে গেল, তার মানে ইন্ডিয়ার সমস্ত এই নেটিভ স্টেট নিয়ে এবং এই স্বায়ত্ত স্বাধীন অঞ্চল নিয়ে এবং রাজ্য নিয়ে সমস্ত প্রবলেম তো সলভ হয়ে গেল। যেটা এই মুহূর্তে দেখা যায় যে এইসব রাজা ভাজা তো কেউ নেই আর, এবং কোনো এরকম ইন্ডিপেন্ডেন্ট রাজ্যও নেই, কোনো এরকম ইন্ডিপেন্ডেন্ট নিজেদের মতো স্বায়ত্ত শাসনও নেই। কিন্তু অ্যাকচুয়ালি তো স্বায়ত্ত শাসনের কথা বলেই তাদেরকে রাজি করা হচ্ছিল যে তোমরা নিজেদের মতো করে শাসন করবে। তারপর কি হলো? তারপর এরা কোথায় হারিয়ে গেল? তো যখন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন সাইন করা, ওখানে কিন্তু লেখা আছে যে রাজার সম্মতি ছাড়া এইটাকে চেঞ্জ করা যাবে টাবে না। প্যাটেলের মেনন দেখলে এবার তো হয়ে গেছে, সব তো ভারতবর্ষে এসে গেছে, এবার লেটস টেক দ্য নেক্সট স্টেপ। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ হচ্ছে যে প্রথমে সমস্ত রাজ্যগুলোকে 2 ভাগে ভাগ করো, ছোট ছোট রাজ্য আর বড় রাজ্য। ছোট ছোট রাজ্য যেগুলো ছিল সেগুলোকে বলা হলো যে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আরও অনেক বিষয়, ট্রাভেল, ট্যুরিজম, গভর্নেন্স, পুলিশ, ল অ্যান্ড অর্ডার, বিচার ব্যবস্থা। এটা আপনারা না পারবেন না একা একা ব্যাপারটা চালাতে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বড়, আপনারা এদের সাথে যুক্ত হয়ে যান। তো অনেকগুলো রাজ্য, বেশিরভাগ রাজ্যকে, ছোট ছোট রাজ্যগুলোকে, ওড়িশাতে প্রথম করা হলো যে ওড়িশার রাজ্যগুলোকে জুড়ে দেওয়া হলো ওড়িশার প্রভিন্সের সাথে। বদলে কি পাচ্ছেন রাজারা? বদলে পাচ্ছেন 3টে জিনিস। এক, তাদের রাজপ্রাসাদটা তারা রাখতে পারবেন। আর কোনো গভর্নেন্সের আর কোনো অধিকার নেই রাজাদের, শুধু তাদের রাজপ্রাসাদটা তাদের থাকবে, এবং তাদেরকে রাজাই বলা হবে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাদেরকে এক্স মহারাজা বলা হবে না, হিজ হাইনেস মহারাজাই বলা হবে। এবং আপনারা একটা পেনশন পাবেন 10 লাখ টাকা করে গভর্নমেন্টের তরফ থেকে বছরে 10 লক্ষ টাকা প্রাইভি পার্স,
বলা হয় এই প্রিভি পার্সটা আপনারা পাবেন। হুম। ছোট ছোট রাজ্যগুলো দেখলো যে হায়দ্রাবাদে যা করেছে এরা, কাশ্মীরে যা করেছে, জুনাগড়ে যা করেছে, আমাদের তো ক্ষমতা নেই এটা ইন্ডিয়া গভর্নমেন্ট যদি ইন্ডিয়ার করে সঙ্গে আমাদের লড়াই সাথে করার লড়াই ক্ষমতা করে। নেই। তো জুড়ে যাই, ভালোই হবে, পেনশনও পাবো, রাজাও পেনশনও বলবে পাবো। লোকে। রাজি আর কে, মানে রাজার উপাধিটা থাকলো কিন্তু ঠিক আছে, আর উপায় নেই। উপায় নেই, হ্যাঁ। এই যে করবে এরা, এটা কিন্তু এরা বুঝতে পারেনি এক বছর কেউ আগেও। জানতো না, হ্যাঁ হ্যাঁ, ঠিক। যুক্ত হয়ে গেল, আচ্ছা বেশ ভালো কথা। ছোট রাজ্যগুলো হয়ে গেল। হ্যাঁ, মানে এটা কটা রাজ্য হলো? প্রচুর রাজ্য, আচ্ছা, বেশিরভাগ রাজ্য হয়ে গেল। ওই 10-12টা ছেড়ে বেশিরভাগ রাজ্য জুড়ে বেশ এরকম ভাবে। বেশ। প্রথমে ওড়িশাতে, তারপরে আমাদের কাঠিয়াওয়াড়, সবগুলো মিলে গুজরাট, তারপরে এদিকে ডেকান সাউথের অনেকগুলো রাজ্য জুড়ে টুড়ে বানানো হয়। এবার বলেন এবার তাহলে বাকি রাজ্যগুলোকে, বাকি রাজ্যের রাজারা তখন কিন্তু ভাবছেন, মানে প্রমাদ গুনছেন যে এবার কি আমাদের পালা। প্রথমে বলে রেখেছেন না না, আপনারা তো ভায়াবল স্টেট, আপনি তো নিজের পায়ে দাঁড়াতে পারেন। এবার গেলেন ভায়াবল স্টেটের কাছে, ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র, রাজস্থান, জয়পুর, রাজস্থান, যোধপুর, হ্যাঁ। যোধপুর, এদেরকে বলেন আপনারা যদি জুড়ে যান আদতে কিন্তু আপনাদেরই লাভ। লাভটা কি, যে এগুলো তো পাবেনই, আপনাদের প্রিভি পার্সটা বেশি হবে। দেখুন 550টা তো জুড়েই গেছে, আপনারা আলাদা থেকে করবেনটা কি? এটা তো ভবিষ্যৎ নয়, বরং আপনাদের আমরা গভর্নর বানিয়ে দেবো। গভর্নর বানিয়ে দেবে? হ্যাঁ, ওই যে স্টেটটা তৈরি হবে, যেমন ইন্দোর, গোয়ালিয়র এই দুটো এবং অনেকগুলো ছোট রাজ্য মিলিয়ে একটা মধ্য ভারত বলে একটা আমরা স্টেট বানাবো, মধ্যপ্রদেশ আর কি। হ্যাঁ, সেখানকার গভর্নর আমরা গোয়ালিয়রের তখনকার যে রাজা তাকে করব। রাজ প্রমুখ বলবো, তারপর ওটাকে গভর্নর বলবো। বেশ, এরা ধীরে ধীরে রাজি হওয়া শুরু করলো। আচ্ছা, পাওয়ারের একটা লোভ সেই অর্থে, এবং তার সঙ্গে টাকাও। হ্যাঁ, এবার একজনকে আমরা ছেড়ে এসেছিলাম, ইন্দোরের রাজা যশবন্ত সিং হোলকার। এর প্রধানমন্ত্রী ছিলেন নেডৌ বলে একজন ভদ্রলোক, শেখ আবদুল্লাহর শ্বশুর নেডৌ। এর বাবার একটা বড় হোটেল ছিল শ্রীনগরে, নিদো হোটেল বলে। এখানে গিয়ে ফেসে গেল। কেন না, ইন্দোর যদি ইন্ডিয়ার পার্ট হয়ে যেতে পারে, তাহলে শেখ আবদুল্লাহ যে ওখানে ইন্ডিপেন্ডেন্স বলে চাচাচ্ছেন, তোমার নিজের শ্বশুরবাড়ির রাজ্য, তারা তো ভারতবর্ষে জুড়ে গেছে, তুমি কাশ্মীরে গিয়ে ইন্ডিপেন্ডেন্স করছো কেন? শেখ আবদুল্লাহ বললেন যে না, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। আর প্যাটেল বলছেন যে নেডৌ পাকিস্তানের গুপ্তচর, একে সরাও ওখান থেকে। শেখ আবদুল্লাহ থ্রেটানও করলেন নেহরুকে যে আমি কিন্তু ইন্ডিয়ার অ্যাক্সেশন মানব না, আমি কিন্তু এখানে আন্দোলন শুরু করে দেবো। নাথিং ডুইং, প্যাটেল বলেন ও করতে দাও। ওখানে নেডৌকে সরানো হলো, ইন্দোর গোয়ালিয়র এক হয়ে একটা রাজ্য হলো। রাজস্থানের সমস্ত রাজ্যগুলো তারা সমস্ত এক হয়ে ইউনাইটেড স্টেটস অফ রাজস্থান হলো। নাম অনেক কিছু দেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ রাজস্থান। রাজপ্রমুখ টমুখ হয়ে গেলেন এরা সমস্ত। এটা একটা ভারতের রাজাদের পক্ষে খুব দুঃসময় আর কি সেই অর্থে বলতে গেলে পরে, কারণ রাজত্ব চলে গেছে, তাদের হাতিশালে হাতি নেই, ঘোড়াশালে ঘোড়া নেই, শুধু রাজমহলটা পড়ে আছে আর নামটা পড়ে আছে হিজ হাইনেস। টাকা পাচ্ছে, মানে একটা রাজ্যের রাজা, তুই ভাব 1 বছরের মধ্যে সে একটা পেনশনার হয়ে গেল ইন্ডিয়ান গভর্নমেন্টের। অবশ্যই, মানে রাজার রাজত্ব তো থাকলোই না, অথচ তাদের যা যা শর্ত দিয়ে যেভাবে তাদেরকে একসাথে করা হয়েছে ইন্ডিয়ান পলিটিক্সের পার্ট হয়ে, আলটিমেটলি ভারতবর্ষের কি বলবো, জাস্ট কয়েকটা গুটি হয়ে থেকে গেল আর কি। হঠাৎ করে সব নেই হয়ে গেল ওদের, হঠাৎ করে সব নেই। এবার রাজারা, এর পরের শেষ গল্পটা হচ্ছে এই যে এই রাজাদের অনেকে বুঝতে পারলেন যে ভারতবর্ষে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে গণতন্ত্রই একমাত্র রাস্তা। তো এরা অনেকে ইলেকশনে দাঁড়ানো শুরু করলেন, অনেক রাজা, মানে, এবং দেখা গেল যে রাজারা যখন দাঁড়াচ্ছেন ইলেকশনে তখন 80% কেসে তারা জিতে যাচ্ছে এটা, এবং তারা দাঁড়াচ্ছেন কিন্তু কংগ্রেসের অপোজিশনে। কংগ্রেসের হয়ে কেউ দাঁড়াচ্ছে না, স্বতন্ত্র পার্টির হয়ে দাঁড়াচ্ছে, কেউ হিন্দু জনসংঘের হয়ে দাঁড়াচ্ছে। যেমন গোয়ালিয়রের রানী বিজয়রাজে সিন্ধিয়া, উনি জনসংঘের হয়ে দাঁড়ালেন। মাধবরাও সিন্ধিয়া তারই ছেলে, বসুন্ধরা রাজে সিন্ধিয়া, এই পরিবারের আর কি ঘটনা। অত অবস্থায় প্যাটেল মারা গেলেন বয়স হয়ে। নেহেরু তখন বললেন যে এই যে প্রিভি পার্স দেয়া হচ্ছে এদেরকে, এটা ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর সাথে মিলছে না। ও আচ্ছা, ওইটাও গেল।
বলছি, গল্প এতক্ষণই শেষ হয়নি। আচ্ছা, অ্যাকচুয়ালি তো প্যাটেল যখন জীবিত ছিলেন তখন বলছি এটা কি কথা হচ্ছে, ভারতের জিডিপি 2%, আমরা শুধুমাত্র মধ্য ভারতের যেই রাজ্যগুলো তাদের ট্রেজারি থেকে, তাদের রাজকোষ থেকে এত টাকা পেয়েছে যে আগামী 10 বছর প্রিভি পার্স দিলেও শেষ হবে না। 4.5 কোটি টাকা হচ্ছে টোটাল প্রিভি পার্স বাজেট। নেহরু বলছে না না, প্রিন্সিপালি এটা ঠিক হচ্ছে না। তো এই সমস্ত কথার মধ্যে প্যাটেল মারা গেলেন। তারপর নেহরু লিখলেন এদেরকে যে 15% তোমাদের প্রিভি পার্স খরচা করো ডেভেলপমেন্টে, কেউ মানলো টানলো না। নেহরু একটা সময় মারা গেলেন, ইন্দিরা গান্ধী এলেন পাওয়ারে। লাল বাহাদুর শাস্ত্রীর পরের ঘটনা। ইন্দিরা গান্ধী এটাকে ইস্যু করে নিলেন যে প্রিভি পার্স বন্ধ করতে হবে। তার সাথে মূল ঝামেলাটা ছিল হচ্ছে গায়ত্রী দেবীর। আচ্ছা, মহারানী গায়ত্রী দেবী আমাদের কোচবিহারের রাজকুমারী, এটা একসাথে শান্তিনিকেতনে পড়তেন। ওকে, একই সময় আর কি, একসাথে মানে একই সময় পড়তেন। ইন্দিরা দেবীর আর গায়ত্রী দেবীর একেবারেই বনতো না। গায়ত্রী দেবী তখন ইলেকশনে দাঁড়িয়ে গেছেন এবং রেকর্ড বিজয় হয়েছে তার। গায়ত্রী দেবীর বিরাট ব্যাপার, উনি চার্টার্ড ফ্লাইটে করে জয়পুর থেকে দিল্লি যেতেন চুল কাটাতে। সত্যিকারের রানী আর কি, রানী টানি ব্যাপার আর কি। তো ইন্দিরা গান্ধী বলছেন না, এদেরকে আমাদের মানে থাকতে দেওয়া যায়। আমাদের গভর্নমেন্ট থেকে পেনশন পাচ্ছে, সেই পেনশনের টাকা দিয়ে এরা আমাদের কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে, ইলেকশনে জিতে যাচ্ছে, এটা তো হতে দেওয়া যাবে না, করতে হবে। কনস্টিটিউশনে এই প্রভিশনটাই নেই প্রিভি পার্স বন্ধ করার। লোকসভায় পাশ হতে হবে, রাজ্যসভায় পাশ হতে হবে, কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে। লোকসভায় পাশ হলো, রাজ্যসভায় পাশ হলো না। সুপ্রিম কোর্ট উনি তারপরে কি হলো, মধ্যরাতে রাষ্ট্রপতির থেকে একটা অর্ডার বের করে প্রিভি পার্স বন্ধ করে দিলেন ডিরেক্ট। রাজারা সবাই গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বললে এই আদেশটা অ্যান্টি কনস্টিটিউশনাল, সংবিধান বিরোধী আদেশ। আবার প্রিভি পার্স বহাল হলো। 71-এ ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ইলেকশন, মানে অনেক ইলেকশনের 1 বছর আগে ইলেকশন ডিক্লেয়ার করলেন দুটো ইস্যুতে, প্রিভি পার্স বন্ধ করো, গরিবি হটাও। বিখ্যাত ইলেকশন জিতলেন ইন্দিরা গান্ধী, সাংঘাতিকভাবে জিতলেন। জিতে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হলো প্রিভি পার্স বন্ধ। অর্থাৎ 1947-এ যেই রাজারা ওরকম কুকুরের মহল নিয়ে থাকতে পারছে এবং কুকুরের বিয়েতে 5 লাখ টাকা খরচা করতে পারছে, স্বায়ত্ত শাসন পুরো, নিজেদের প্রজা নিজেরাই রাজা, সমস্ত নিজের গভর্নেন্স, যাদেরকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই স্বস্তিও দিয়েছিল যে আপনারা ভারতবর্ষে জুড়ে যান, আপনারাই থাকবেন, মানে রাজাই থাকবেন। ভুল বলেনি, রাজা ওরা এখনো আছে, কারণ সবকিছু নিয়ে নিলেও ওদের টাইটেলটা নেওয়া হয়নি। ওদেরকে এখনো এক্স মহারাজা কাউকে বলা হয় না, মহারাজাই বলা হয়, মহারাজা বলা হয়, প্রিন্স বলা হয়। যারা যেমন এখন জয়পুরে যে আছে, আমি জানি না মহারাজা হয়েছে কিনা বা অভিষেক হয়েছে কিনা, বাট প্রিন্স পদ্মনাভ বা মহারাজা পদ্মনাভ, আমি যদি ভুল না করি, তো সে এখনো আছে, তাকে হিজ হাইনেসই বলা হয়। সেটা এরকম সব জায়গাতেই আছে, কিন্তু তাদের রাজকোষ নিয়ে না হলো, তাদের থেকে গভর্নিং পাওয়ার নিয়ে না হলো, তারপর তাদেরকে পেনশনার বানানো হলো, একটা সময় পেনশনটাও বন্ধ হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে আমরা মোটামুটি 20-25 বছরের মধ্যে রাজাদের থেকে রূপকথা বানিয়ে দিলাম। এবং অদ্ভুত ব্যাপার, এই পুরো গল্পটার কোনো সেই অর্থে বিরাট, আমার মনে হয় প্রিন্সলি স্টেট, এই যে কথাটা প্রিন্সলি স্টেট বইটার মধ্যেও তাই লেখা আছে, প্রিন্সলি স্টেট, নেটিভ স্টেট যেটা বললেন, রাইট। এবার সেখানে ফাইনালি গল্পটা এসে দাঁড়ালো এরকম একটা জায়গায় যে তাদের কাছে ওই আর কি শুধু রাজা নামটা ছাড়া আর কিছুই থাকলো না, রাজমহলটা ছাড়া আর কিছুই থাকলো না। অদ্ভুত ইতিহাস, সেই সমস্ত ইতিহাস নিয়ে খুব বেশি কথা হয় না, খুব বেশি লেখা হয় না। আমার মনে হয় এই একটাই ভালো, হ্যাঁ আমরা বললাম ঠিকই, কারণ বলছি যে মানে ইতিহাসে ঠিক ভুল তো হয় না, না না না, ইতিহাস তো ইতিহাস, ঘটনা তো ঘটনাটা ঘটে। আপনারা যারা দেখছেন, আপনাদের অনেক কথা নিজের আজকের দিনের সাথে মেলাতে না পারেন, হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে এই কথাগুলো খুব বিতর্কিত বা এই কথাগুলো বলার কি দরকার। আমার মনে হচ্ছে যে আমরা বলি এবং তারপরে ভুলে যাই, এবং এটাও মাথায় রাখি যে এই ইতিহাসটাই বোধহয় একমাত্র না, এগুলোর বোধহয় আরেকটা সাইডও আছে, যেটা সবসময় মাথায় রাখা দরকার, যে ইতিহাস লিখছে সে একটা বায়াস থেকে লিখছেই। একদমই তাই।
সে না চাইলেও তার মধ্যে বায়াস এটার জন্য ঢুকছে, কারণ আজকে আমি যদি আজকের দিনের খবরটা কালকে লিখতে যাই, আমি কতগুলো নিউজ পেপার পড়বো, সেই নিউজ পেপারগুলো কেন লিখছে, এই বেশি তাদের বায়াসনেস কোন দিকে, সেই নিউজ পেপার কীভাবে লিখছে, হ্যাঁ বা ওই পার্টিকুলার সময়ে এক্স্যাক্ট কি ঘটনা ঘটেছিল, সেটা আমি তো শুধু ভার্সনই শুনতে পাবো। এক্স্যাক্টলি কাজে ট্রু হিস্ট্রি বলে কিছু হয় না, হিস্ট্রি শুধু ভার্সন হয়। আর তবে হ্যাঁ, এটা তো সত্যি, রাজাদেরকে 30 বছরের মধ্যে তারা রূপকথা হয়ে গেল। যতটুকু আমরা চেষ্টা করলাম ফ্যাক্টের কাছাকাছি থাকার। এনিওয়েজ, আমার মনে হয় যে এই বইটা সম্পর্কে, এই বইটার ব্যাপারে আমরা, বইটা যতটা ইন্টারেস্টিং তার চেয়ে অনেক বেশি ফ্যাসিনেটিং এই ইতিহাসটা, যেভাবে ইন্ডিয়া স্বাধীন হয়েছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই 1947-এর 15ই আগস্ট অবধি আসার অবধি একটা ইতিহাস, তারপরের আরেকটা ইতিহাস, এবং তাতে খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা কিন্তু এই কতগুলো রাজা এবং তাদের স্টেটের ছিল, এবং সেটাই আমরা পুরোটা আজকে আলোচনায় ডিসকাস করার চেষ্টা করলাম। হোপফুলি আপনাদের জন্য ইনফরমেশন অনেকগুলো পেয়েছেন, অনেক রকম ইনফরমেশন দিতে পারলাম, নতুন কিছু জানতে তো ভালোই লাগে। সেই জায়গা থেকে এই এপিসোডটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বলেই আমি আশা করি, এবং কীরকম লাগছে এই এপিসোডগুলো, বা কীরকম লাগছে আপনাদের এই নতুন ধরনের ইনফরমেশন পেয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে অবশ্যই, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। তো আজকের জন্য আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে।